মালটা কাজ করতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। জি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এখনো অনেকেই জয়েন করা বাকি আছো। সো যারা এখনো জয়েন করে নাই তারা কি ঘুমায় গেছে নাকি আসলে অনেক রাত হয়ে গেছে? অবশ্য আমাদের আমাদের যুগের পরেও আর কি তোমাদের যুগ তো এখন আরো আসলে এই সময় কেবল সন্ধে হয়, তাই না? রাত আসলে তো রাত তো যখন ভোর হয় তখন হয় রাত, এরকম একটা অবস্থা হয়ে গেছে। বাট এটা খুবই খারাপ একটা অভ্যাস। আমাদের উচিত এই অভ্যাস থেকে বের হয়ে আসার। আমরা সবাই চেষ্টা করতেছি, অনেকেই পারতেছি না। ঠিক আছে, আমাদের মনে হয় আরেকটু ভালো করে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর্লি ঘুমায় যেতে হবে। তো যে ভাইয়া ক্লাসই তো নেন 11টা পর্যন্ত, আর্লি কেমনে ঘুমাবো? ওই তো ক্লাস শেষ করে ঘুমায় যাবো আর কি। তার আগে খাওয়া টাওয়া শেষ করে ফেলবা। ওকে। তো যেটা বলতেছিলাম, কি জানি বলতেছিলাম, আজকে ক্লাস হচ্ছে বৃত্ত পর্ব 2, তাই না? বৃত্ত হচ্ছে পর্ব 2 ক্লাস। আচ্ছা। তো লাস্ট ক্লাসটা মনে হয় গতকালকেই হয়েছে। কি অবস্থা তোমরা একটু বলো। আমাকে যে লাস্ট ক্লাসটা আমরা যা যা পড়েছি সেগুলো মোটামুটি পারি কিনা, মনে আছে কিনা, বুঝতে পারতেছি কিনা, ঠিক আছে? একটু আমাকে জানাও। লাস্ট ক্লাসে কোনো কিছু বুঝিনি এমন কিছু আছে? আচ্ছা, ঠিক আছে। সো মনে হচ্ছে মোটামুটি সবাই লাস্ট ক্লাসটা মোটামুটি বুঝতে পারছি, ঠিক আছে? তো ওকে, যদি লাস্ট ক্লাসটা বুঝতে পারো, আজকে হচ্ছে আমরা সেই লাস্ট ক্লাসের কনসেপ্ট দিয়ে নতুন কিছু ম্যাথ করব। মানে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বিভিন্ন টাইপের দিকে আগাইতে থাকবো। আই হোপ তোমাদের কারো কাছে কঠিন লাগবে না, সহজই একটা চ্যাপ্টার, সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। আমার নাম হচ্ছে এস এম ইমন। গতকালকে বলার পরও যারা ভুলে গেছো তাদের জন্য আবার আবার আমার নামটা বললাম। আর কেউ যদি গত ক্লাসটা মিস করে থাকো, অবশ্যই উচিত ছিল এই ক্লাসটা শুরু হওয়ার আগেই সেই ক্লাসটা করা। যদি তুমি না করে থাকো তাহলে একটু পরে দয়া করে প্রথম ক্লাসটা করে নিও, ঠিক আছে? সো আমার পরিচয়টা দিয়ে দিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছিলাম। ওকে। আজকে আমরা শিখব বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্দিষ্ট শর্তে বৃত্তের কিছু সমীকরণ নির্ণয় করা, আর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তো থাকবেই। ওকে। সো প্রথমেই দেখতে পাচ্ছি বৃত্তের সমীকরণ আছে একটা, বলেছে ব্যাসের প্রান্তবিন্দু দ্বয় যদি x1 আর y1 এবং x2 আর y2 হয়, তাহলে এই টাইপের বৃত্তের সমীকরণটা দেখতে এরকম হবে। ডিরেক্টলি এভাবে আমরা সমীকরণ লিখতে পারবো। গতদিন আমরা শিখেছিলাম বৃত্তের কেন্দ্র দেয়া থাকলে আর ব্যাসার্ধ জানা থাকলে খুব ইজিলি আমরা বৃত্তের সমীকরণ লিখতে পারি। আবার বৃত্তের কেন্দ্র দেয়া থাকলে, যদি আমরা পরিধির উপর একটা বিন্দু দেয়া থাকে, সেখান থেকেও বৃত্তের সমীকরণ লেখা যায়। এরকম বিভিন্ন শর্ত অনুযায়ী হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখেছি। আজকে হচ্ছে আমরা দেখব যে একটা ব্যাসের যদি দুইটা প্রান্ত বিন্দু দেয়া থাকে, আমরা ওই এর আগের দিনের নিয়মেও এটা করতে পারবো যে এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, তারপর সেই মধ্যবিন্দু থেকে যে কোনো একটা বিন্দু দূরত্ব ব্যাসার্ধ, সেভাবেও বের করা যায়। কিন্তু আরো শর্টকাটে দ্রুত যদি আমরা বের করতে চাই যে একটা ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে, আমি কিভাবে বৃত্তের সমীকরণটা লিখবো? সো দ্রুত সমীকরণটা লেখার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, বা এই স্ট্রাকচারটা ফরম্যাটটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0। সো এখানে x1 আর y1, x2 আর y2 হচ্ছে ব্যাসের দুই প্রান্ত বিন্দু। ওইগুলো জাস্ট এখানে বসায় দিলে তোমার সমীকরণটা তৈরি হয়ে যাবে। ওকে। এবার অনেকেই বলতে পারো ভাই এটা আসলে কিভাবে আসছে, এটাও অনেকে জানতে চাইতে পারো। তোমাদের যদি ইচ্ছে থাকে আমি ছোট্ট করে একটু দেখাই দিতে পারি যে এই জিনিসটা আসলে কিন্তু তোমাদের সরল রেখার কনসেপ্ট থেকে আসছে। তোমরা যে এর আগে ক্লাসটা করেছো সরল রেখার কোয়ার্টার 1-এ, সেই সরল রেখার যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট থেকে কিন্তু এই সূত্রটা এস্টাবলিশ করা হয়েছে। তো বলতে পারবা সেই সরল রেখার কনসেপ্ট কোনটা? ভাইয়া ক্লাস করার সময় কি নোট করব? না ভাইয়া, ক্লাস করার সময় নোট করবা না, ক্লাস করার সময় হিসাব করবা, ম্যাথ করবা। ভাইয়া যদি বলি কোনো লাইন লিখতে সেইটা লিখবা, এছাড়া নোট করার দরকার নাই। আমি লাস্ট দিন দেখাইছি কিভাবে আসলে আমরা আহ, ওই আমাদের অ্যাপ থেকেই ক্লাস নোটটা পেয়ে যাব। ঠিক আছে? ওকে। হ্যাঁ, ঢাল, এক্স্যাক্টলি। মাহিমা। হ্যাঁ, মাহিমা সঠিক উত্তর দিছে, বলছে যে ঢালের কনসেপ্ট থেকে এটা আসছে।
হ্যাঁ এক্স্যাক্টলি, খুব সুন্দর বলছো। হ্যাঁ আমি একটু ছোট্ট করে দেখায় দেই যদি কারো মনে থাকে, যে তুমি মনে আছে এই দুইটা বিন্দু যদি হয় এরকম দুইটা বিন্দু, একটা হচ্ছে এক্স ওয়ান বা এক্স আর ওয়াই, এক্স কমা ওয়াই এই দুইটা বিন্দু বেশি মোটা, আর একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই দুই বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্রটা কি ছিল? ঢাল ঢাল ছিল কি এম, এম সমান কি লিখতাম? এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল কি লিখতাম? এভাবে লিখতে পারতাম যে আমরা এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এটা ছিল এরকম ঢাল, মনে আছে? এরকম কিছু লিখতাম আমরা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এরকম কিছু লিখতাম। আচ্ছা, আবার আমরা জানতাম দুইটা ঢাল যদি সমান, মানে দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢালগুলো সব সমান হয়। আবার দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে এইটার ঢাল যদি হয় m1, এইটার ঢাল যদি হয় m2, তাহলে এই m1 আর m2 এদের ঢাল দ্বয়ের গুণফল হয় -1। এই জিনিসগুলো মনে আছে সরলরেখার? এই সরলরেখার গুলো মনে আছে? এই কনসেপ্ট গুলো তো অবশ্যই পড়ছো, যে দুইটা বিন্দু আছে, এই বিন্দু দুইটাকে আমি সরলরেখার ঢাল কিভাবে বের করে? y1 মাইনাস y2 বা y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 এভাবে বের করে। আর দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল -1 হয়। এটা নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, সো আমি তোমাকে এবার একটু বোঝাই বৃত্ত থেকে আসলে বৃত্তের সাথে এটা কিভাবে সম্পর্কিত। তুমি দেখো এটা যদি হয় একটা বৃত্ত, খেয়াল করে দেখো, এখানে রাখতেছি আমি, এটা হচ্ছে একটা বৃত্ত, আর একটু বড় করে দেই। হুম, এবার এটা আমি ব্যাস নিচ্ছি এটার, মনে করি এটা হচ্ছে এটা ব্যাস। ওকে, কালারটা একটু চেঞ্জ করে দেই। ওকে, ওকে, ব্যাস, এটা হচ্ছে কেন্দ্র। হ্যাঁ, ওকে। এবার এই ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু আমি যদি একটু লিখি, এই প্রান্ত বিন্দুটাকে আমি লিখতেছি x1 y1। হ্যাঁ, x1 y1 এইটার প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, মনে করি এটা হচ্ছে a, এ প্রান্ত বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। আর এটা হচ্ছে বি প্রান্ত বিন্দু, যেটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। হ্যাঁ, x2 y2, এটা হচ্ছে বি প্রান্ত বিন্দু। ওকে, আচ্ছা, এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই পরিধির উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু নেই, যে কোনো জায়গায়, পরিধির উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু নিলাম, মনে করি সেই বিন্দুটার নাম হচ্ছে পি, এই বিন্দুটার নাম দিচ্ছি এক্স কমা ওয়াই। হ্যাঁ, যেহেতু এটা একটা ভেরিয়েবল, যে কোনো জায়গায় হইতে পারে, এটার নাম দিচ্ছি এক্স কমা ওয়াই। তোমরা আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দিবা, এই এ থেকে যদি পি কে কানেক্ট করি, আর পি থেকে যদি আবার সেই বি কে কানেক্ট করি, তাহলে এই কোণের পরিমাণটা কত হবে? এই কোণের পরিমাণটা কত হবে? এই কোণের পরিমাণ কত হবে? এইটা হচ্ছে এই বৃত্তের ব্যাস, ব্যাসের দুইটা প্রান্ত এ আর বি। আমি পরিধির উপর যে কোনো একটা বিন্দু নিতে পারি এক্স ওয়াই, যেটা নাম দিয়েছি পি, এটা যদি কানেক্ট করি তাহলে এটার মান কত হবে? এক্স্যাক্টলি সবাই সঠিক উত্তর দিচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি এপি আর বিপি এরা পরস্পর লম্ব। এপি এন্ড বিপি, তারা কি বলতো? লম্ব, তাই না? এপি আর বিপি এরা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে আমি যদি বলি এপি এর ঢাল, ঢালকে এম দ্বারা প্রকাশ করি, ঢাল হব এপি, আর বিপি এর ঢাল, ঢাল হব বিপি, সমান আসবে -1। এটা কি ভুল লিখলাম? এপি সরল রেখার ঢাল আর বিপি সরল রেখার ঢাল, এরা যেহেতু পরস্পর লম্ব, তাহলে এদের লম্ব মানে এদের ঢালের গুণফল হবে -1। ভাই লজিক্যাল, এটা তো আমরা জানি, পড়ে আসছি। আচ্ছা, যদি পড়ে আসো তাহলে তুমি আমাকে বলো এপি সরলরেখার ঢাল কি? এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল কি? তাহলে আমি বলবো ভাইয়া এটার ঢাল হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। ওকে ফাইন, গুণন। বিপি সরলরেখার ঢাল কি? বলবো ভাইয়া এটা হবে y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2। ওকে, এটার গুণফল হচ্ছে -1। হ্যাঁ, কথা সত্যি, বুঝলাম। আমি যদি আড়াআড়ি গুণন করে দেই তাহলে পরের লাইনে লেখা যাবে
y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান হচ্ছে মাইনাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। আমি যদি দুইটাকে এক পাশে নিয়ে আসি তাহলে আমি এটাকে সুন্দর করে একটু সাজায় লিখতে পারবো। x কে আগে লিখতেছি, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস, এই যে এটা পাশে আসলে প্লাস হয়ে গেছে, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0, যেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। বুঝছি কি বুঝি নেই? -1 কেন হলো ভাইয়া? এই যে প্রথমেই তো বলেছি, এইটা পড়াইছি, সরল রেখাতে আমরা দেখে আসছি না যে সরল রেখাতে দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল -1 হয়। হ্যাঁ, এটা আমরা 9 10এও পড়ছি। দুইটা সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল -1 হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা যেহেতু লম্ব, তাহলে এইটার ঢাল আর এইটার ঢাল গুণ করলে -1 হবে। দ্যাটস এইটার ঢাল গুণন এইটার ঢাল সমান -1। বুঝছো ভাইয়া? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কিন্তু সূত্রটা এস্টাবলিশ করে ফেলছি। হ্যাঁ, সো আমরা এতখানি কাহিনী কেচ্ছা না ঘুরায় আমরা ডিরেক্টলি যদি ব্যাসের প্রান্তবিন্দু জানি, এই যে x1 আর y1, x2 আর y2, তাহলে ব্যাসের প্রান্তবিন্দু জানলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল 0। বলতে আমরা যারা সরলরেখা করতে পারি নাই তাদেরকে কি বুঝাবেন না নাইম চাচ্চু? চাচ্চু, তুমি ঘুম থেকে উঠলে কেমনে হবে? যারা সরলরেখা করো নাই তাদের জন্য এই জিনিসটা কেন বুঝাইলাম? তাহলে এটা আমি কেন বললাম? তোমরা করো নাই বলেই তো আমি এটা বললাম, নাকি? নাকি তুমি এতটুকু দেখোই নাই, পরে জয়েন করছো? বলো তো। তোমরা ক্লাস 9 10এও করছো, তারপরেও কিন্তু আমি সরলরেখার কনসেপ্ট দুইটা ঢাল বের করা দেখাইছি। ঢাল দুইটা সরলরেখা সমান্তরাল হইলে ঢাল কি হয় সেটা দেখাইছি। দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে কি হয়, তাদের ঢাল কেমন হয় সেটা দেখাইছি। তারপরে আমি এখানে আসছি। খুবই সুন্দর ওটা কথা বললো, অম্ম জড় সরলরেখা পাই নাই, তোকে দেখাবো না, যা তুই ঘুমা যা, তোরে দেখাবো না আমি। ঠিক আছে, ফাজলি কোথায়। ঠিক আছে, ওকে, আসো। বলছে গাণিতিক সমস্যা আরেকটা আসছে, যেটা হচ্ছে বরিশাল বোর্ড হচ্ছে 2016-তে আসছে, 4-এ আসছে, ঢাকা বোর্ড 13 আসছে, আরো অনেকগুলো বোর্ডে আসছে। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে যে -4,3 ও 12,-1 বিন্দু দুইটির সংযোগ রেখাকে ব্যাস ধরে, যখনই ব্যাস আসবে তখনই আমি দাগ দিব, তার মানে এটা একটা ব্যাস। ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো, আবার বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। সো যেহেতু এটা ব্যাসের দুইটা প্রান্ত, আমি কিন্তু ধুমধাম আমার সূত্রটা ইউজ করতে পারবো, যে কোনটা যেন ভাইয়া বলতো, x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল 0। ঠিক আছে, আচ্ছা, আমি যদি জাস্ট x1 আর y1 গুলো বসায় দেই, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। বলবো ভাইয়া কোনটাকে x1 y1 ধরবো? ভাই তুই যেটাকে মন চায় সেটাকে ধর, কোন সমস্যা নাই, একই রেজাল্ট আসবে। ঠিক আছে, ওকে। তো আমি এখানে আসি, x মাইনাস x1 মানে হচ্ছে -4, মানে এটা +4 হয়ে যাবে। আবার x মাইনাস x2 মানে 3 প্লাস y মাইনাস y1 মানে হচ্ছে, আমি সরি, আমি ভুল করছি, x2 মানে হচ্ছে -12 হবে, প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 মানে +1 ইকুয়াল 0। ওকে, এই হচ্ছে মূলত সমীকরণ। এখন এটাকে আমরা গুণন করে এটার স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাইতে পারবো, জেনারেল ফরম্যাটে। সো গুণ করে দাও, তাহলে এটা আসবে কি, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 4x মাইনাস 48 প্লাস y স্কোয়ার, এটার কালি শেষ হয়ে যায় একটু পর পর, y স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস 3y মাইনাস 3 ইকুয়াল 0। আর ভুল হইলে একটু বলবা, এই ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা খাতায় খাতায় করো। হ্যাঁ, কারণ আমার হচ্ছে এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, আর এমনি আমি ছোটবেলা থেকে হিসাব নিকেশ একটু ভুল করি। হ্যাঁ, তো তুমি আমাকে একটু গাইড করো তোমরা। হ্যাঁ, যদি আমার ভুল হয় ক্যালকুলেশন, তুমি একটু বলে দিও যে ভাই এখানে ভুল করছেন। -8x, আর এটা হচ্ছে -2y, আর এখানে হচ্ছে কত আছে, -48 -3 -51 ইকুয়াল 0। এটা হইতে পারে, এটা হইতে পারে।
শেষ। ওকে, সো এইটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করা হয়ে গেছে। এবার আমাকে বলছে বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাইয়া ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি হবে ভাইয়া? ওয়াই অক্ষের খণ্ডিতাংশের ব্যাপারটা মনে আছে? ওয়াই অক্ষের খণ্ডিতাংশ যে শিখছিলাম গত ক্লাসে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ অক্ষের খণ্ডিতাংশ কি ছিল জানো ভাইয়া? ওয়াই এর সাথে কার সম্পর্ক বলো তো? এফ এর সম্পর্ক। তাহলে 2√ওভার এফ স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ, তার মানে আমি এখানে যদি বসাই এফ কত বলো তো, এই জায়গা থেকে এফ, এফ হচ্ছে 2 দ্বারা ভাগ করতে হয়, তাহলে -1, সি হচ্ছে -51। এটা বসাই দিই আমি জাস্ট। তো 2√ওভার -1 এর উপর স্কোয়ার মাইনাস -51। ওকে, 2√ওভার, তো 1 প্লাস 51, 2√ওভার 52, এরকম কিছু একটা আসতেছে, ভুল হইতে পারে। ঠিক আছে, ঠিক আছে। বলছে -2 দ্বারা ভাগ হবে না ভাই। আমি যদি কেন্দ্রর মান বের করতে চাই, কেন্দ্র হচ্ছে -জি -এফ, ওইটার আগে মাইনাস আছে বলে আমি -2 দ্বারা ভাগ করব। এছাড়া জি এফ সি যাই বলুক না কেন আমি শুধু 2 দ্বারা ভাগ করব। শুধুমাত্র কেন্দ্রের ক্ষেত্রে -2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, শুধুমাত্র কেন্দ্রের ক্ষেত্রে -2 দ্বারা ভাগ করব। এছাড়া বাকি সকল ক্ষেত্রে আমি কি করব বলতো? শুধুমাত্র 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, -1 কোথা থেকে আসছে? এই যে এফ এর মান কিভাবে বের করে এটা জানার জন্য, এই সমীকরণ থেকে এফ সি এগুলো কিভাবে বের করে এটা জানার জন্য তুমি ফার্স্ট ক্লাসটা আগে করবা, ওইটা আজকে রিপিট করা যাবে না। ঠিক আছে, যে ফার্স্ট ক্লাস, আজকের ক্লাসের আগের ক্লাসটা করবা। হ্যাঁ, ওইখানে আমরা এফ এর মান, সি এর মান, জি এর মান এগুলো বের করা শিখছি। ভাইয়া শোনো, তোমরা কেন যেন এখন একটা জিনিস বুঝো না। দেখো, আমরা কিন্তু এখন খুব একটা বড় রেসের মধ্যে আছি। এইচএসসি লাইফটা এসএসসির চেয়ে অনেক বেশি আলাদা। এখানে গ্যাপের কোনো ক্ষমা নাই। সোজা কথা, একদম ক্লিয়ার কাট, গ্যাপের কোনো ক্ষমা নাই। গ্যাপ হইছে, এর কোনো ক্ষমা নাই। হ্যাঁ, তুমি পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যখন একটা ক্লাস করেছি, ওই ক্লাসটা না করে যখন তুমি পরের ক্লাসে আসতেছো, আমি তোমাকে শিওরিটি দিতে পারি আজকে ম্যাক্সিমাম জিনিস তুমি বুঝবা না। তুমি যদি জি বের করা না বুঝো, এফ বের করা না বুঝো, সি বের করা না বুঝো, কেন্দ্র না বুঝো, হ্যাঁ তুমি পারবা না। আজকে ম্যাক্সিমাম ম্যাথই তোমার জন্য কঠিন লাগবে। সো আমি তোমাকে বলছি, তুমি যদি আগের ক্লাসটা না করে থাকো, আগে তুমি আগের ক্লাসটা করো, তারপর এই ক্লাসের রেকর্ড থেকে যাচ্ছে, তুমি এই ক্লাসটা করো, তুমি অনেক বেশি উপকৃত হবা। আদারওয়াইজ তোমার কাছে এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগবে, বাট বিশ্বাস করো এই চ্যাপ্টার অনেক বেশি সহজ। এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ। ঠিক আছে, সো এটা হতাশ হও না, তুমি আগের ক্লাসটা করো। জি এর মান কিভাবে বের করে, এফ এর মান কিভাবে বের করে, সি এর মান কিভাবে বের করে, তোমার জন্য হবে। ওকে, ওকে। পরে একটা ম্যাথ দেখি। বলছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। দেখো কি বিন্দু দিয়ে গেছে বলতো? মূল বিন্দু দিয়ে গিয়েছে, 0 0 বিন্দু দিয়ে অতিক্রম করেছে। এক্স ও ওয়াই অক্ষ দুটির ধনাত্মক দিকের, এই জিনিসটা খেয়াল রাখবা। এখানে এই জায়গাটা মাঝে মাঝে চেঞ্জ করে দেয়। বলছে এক্স আর ওয়াই অক্ষ দুইটির ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ বের করো। অনেক সময় এভাবে বলে এক্স অক্ষের ধনাত্মক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে, অথবা এক্স অক্ষের ঋণাত্মক, ওয়াই অক্ষের ধনাত্মক, অথবা এক্স ওয়াই দুইটারই ঋণাত্মক দিকে। এই জায়গাটা খেয়াল করবা তোমরা কি বলতেছে, সেই অনুযায়ী চিত্র আঁকবা, তাহলে অঙ্ক সহজ। হ্যাঁ, এই জায়গাটা ধরাই দিচ্ছি তোমাদেরকে যে এই জায়গাটা খেয়াল করবা, অনেক সময় চেঞ্জ করে দেয়। তো চেঞ্জ করলে কিভাবে করবা সেটাও আমি দেখাই দিচ্ছি। বলছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে গিয়েছে এবং এক্স আর ওয়াই দুইটারই ধনাত্মক দিক থেকে একটা থেকে 3 আর একটা থেকে 5 অংশ ছেদ করছে। ওকে, এই বৃত্তের সমীকরণ বের করো। আমি একটু চিত্রটা এঁকে দেই তোমাকে। আগে আমি একটু আহ, করি। হুম, আগে আমি বৃত্তটা এঁকে নেই, তাহলে আমার জন্য মিলাইতে সুবিধা হয়। ওকে, এটা মনে করি ওয়াই অক্ষ, আর
এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। ওকে, ধরি এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, এবং এটা মূল বিন্দু দিয়ে গিয়েছে। দেখো এই যে দেখো এক্স আর ওয়াই, এটা একটা মূল বিন্দু দিয়ে গিয়েছে 0,0, তাই না? আচ্ছা, এবার দুইটারই এক্স আর ওয়াই এর দুইটারই ধনাত্মক দিক থেকে যথাক্রমে ছেদ করেছে। এক্স এর ধনাত্মক দিক, ওয়াই এরও ধনাত্মক দিক। এক্স এর ধনাত্মক দিক থেকে 3 একক, তার মানে এই জায়গা থেকে এই পর্যন্ত 3 একক, এতটুকু বুঝলাম। ওয়াই অক্ষ থেকে 5 একক, তার মানে এখান থেকে এই পর্যন্ত 5 একক। এতটুকুতে কারো কোনো আপত্তি নাই? এইটুকু 3, এইটুকু 5। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এটা তো 0, 0 বিন্দু, এইটুকু যদি 3 একক হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বলবো ভাইয়া এই বিন্দুর স্থানাঙ্ক হবে 3,0। আচ্ছা, 3,0। আচ্ছা, আবার আমি যদি বলি এইটা হচ্ছে 5 একক, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে ভাইয়া? এই বিন্দুর স্থানাঙ্ক হবে ভাইয়া 0,5, 0,5, 0,5। ঠিক আছে, বুঝতে পারলাম? 0,5। ওকে, আচ্ছা, এবার আমি এখানে 3টা বিন্দু পাইছি এই বৃত্তের উপর অবস্থিত। 3টা বিন্দু পাইছি এই বৃত্তের উপর অবস্থিত। কয়টা বিন্দু পাইছি? 3টা বিন্দু পাইছি। ওকে, এখন আমি এই 3টা বিন্দু থেকে এই বৃত্তের সমীকরণটা বের করব। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াচ্ছি। হ্যাঁ, আমি আগেই উপরে লিখে দেই। এই মেথড এখন যেটা শিখবো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেথড। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট মেথড। হ্যাঁ, ইম্পর্টেন্ট মেথড। ওকে, সো সবার মনোযোগ চাই আমি এখানে। ওকে, ফার্স্ট অফ অল আমি 3টা বিন্দু পাইছি একটা বৃত্তের উপরে। ওকে, তাহলে আমি এই বৃত্তের সাধারণ সমীকরণ জানি, সেটা একটু লিখে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে সাধারণ সমীকরণ। এটা হচ্ছে সাধারণ সমীকরণ। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই 3টা বিন্দু যেহেতু পরিধির উপর অবস্থান করতেছে, তাহলে এই 3টা বিন্দু দিয়েই এই সমীকরণটা সিদ্ধ করবে। আমি ধরে নিয়েছি এই বৃত্তের সমীকরণ এইটা, যেহেতু এই 3টা বিন্দুই পরিধির উপর অবস্থিত, তার মানে এই 3টা বিন্দু দিয়েই এই সমীকরণটা কি হবে? স্যাটিসফাই হবে। ওকে, তাহলে আমি প্রথমে যেহেতু লিখবো যে এই বৃত্তটি মূল বিন্দু বা 0,0 বিন্দু দিয়ে যায়, তাহলে আমি এখানে 0, 0 বসাই দেবো, যে 0 এর উপর স্কোয়ার প্লাস 0 এর উপর স্কোয়ার, তার মানে 2g × 0 প্লাস 2f × 0 প্লাস c ইকুয়াল 0। এখান থেকে আমি পাচ্ছি c ইকুয়াল 0। এটা আমি না দেখাইলেও পারতাম, কারণ লাস্ট ক্লাসেই আমরা শিখছি যে মূল বিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে c এর মান 0 হয়, তাই না? কোন বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সেটার কনস্ট্যান্ট 0 হয়, 0 হয়। লাস্ট ক্লাসে একটা স্লাইড ছিল, তাই না? আচ্ছা, তো মূল বিন্দু কি কেন্দ্র হবে না? মূল বিন্দু কি বৃত্তের কেন্দ্র কেন হবে? একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় বলেছে, কেন্দ্র বলে নাই। কেন্দ্র তো যায় না, মূলবিন্দু দিয়ে যায় মানে হচ্ছে পরিধির উপর মূলবিন্দুটা অবস্থিত। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, সো এটা না দেখাইলেও পারতাম, বাট তারপর আমি দেখাইছি। আচ্ছা, এবার আরো একটা আছে, 3,0 বিন্দু দিয়ে যায়। তার মানে 3,0 বিন্দু দিয়ে যেহেতু যায়, তাহলে 3,0 বিন্দু দ্বারাও এটাকে স্যাটিসফাই করা যাবে। তাহলে এই যে 3, এক্স এর জায়গায় 3 বসাও, 3 এর স্কোয়ার, ওয়াই এর জায়গায় 0 বসাও, প্লাস 2g × 3 প্লাস 2f × 0 প্লাস সি এর মান তো আমি আগেই জানি, এই 0, চাইলে বসাইতে পারো, বাট পরে বসাচ্ছি আমি, এটা 0। ওকে, সো এখান থেকে আমি পাচ্ছি কি 3 3 এ 9 প্লাস 6g প্লাস c ইকুয়াল 0। ওকে, প্লাস c ইকুয়াল 0। আমি এটাকে 1 নাম্বার সমীকরণ ধরলাম, এটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরলাম, এটাকে আমি 3 নাম্বার সমীকরণ ধরলাম। ওকে, আরো একটা শর্ত আছে আমার, হচ্ছে 0,5 বিন্দু দিয়ে যায়। তাহলে এটাই আমি 0 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2g0 প্লাস 2f5 প্লাস c ইকুয়াল টু 0। এবার আমি এটা থেকে লিখতে পারবো 25 প্লাস 10f প্লাস c ইকুয়াল 0।
ওকে 4। আমার কিন্তু এই সি গুলো লেখার দরকার নাই, কারণ আমি আগেই জানি সি ইকুয়াল টু 0। বাট কেন লিখছি এই জিনিসটা ব্যাখ্যা আমি দিচ্ছি। হ্যাঁ, এটা আমাকে একটা ম্যাথ বোঝানোর জন্য দিচ্ছি, এটা ফরম্যাট বোঝানোর জন্য। তো এরকম করে আমি দেখা যাচ্ছে নতুন করে 3টা সমীকরণ পাইছি। দেখো এই যে 3টা সমীকরণ পাইছো, আগেরটা তো তুমি ধরে নিছো, আর এই মানগুলো বসানোর ফলে তুমি 3টা সমীকরণ পাবা। যে 3টা সমীকরণের মধ্যে হইতে পারে তোমার 3টা জিনিস আননোন। লাকিলি এখানে সি এর মানটা হয়ে গেছে, বাট সি এর মানটা নাও থাকতে পারে। সো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যখন দেখবা 3টা শর্ত দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, বা তুমি এমন একটা সিচুয়েশনে চলে আসছো যেখানে তুমি 3টা শর্ত তোমার সামনে চলে আসছে, সেই ক্ষেত্রে তুমি এরকম 3টা সমীকরণ পাবা। সেই 3টা সমীকরণকে সমাধান করলে তোমার টার্গেট হচ্ছে জি এর মানটা বের করা, এফ এর মানটা বের করা, আর সি এর মানটা বের করা। তারপরে জি এফ সি এই 3টা মান যখন তুমি বের করবা, তখন তুমি এই সমীকরণে বসাই দিলেই রেজাল্ট পেয়ে যাবা। বুঝতে পারছি? আমি তোমাকে বের করে দেখাচ্ছি। দেখো এখন তোমাকে আমি বের করে দেখাচ্ছি। আমার টার্গেট কি? জি এফ আর সি এর মানটা বের করা, তাই না? আচ্ছা, তুমি দেখো এখানে তো সি এর মানটা 0, তাই না? তাহলে আমি এখানে সি এর মানটা কেটে দিতে পারি। আমি তোমাকে বোঝানোর জন্য দিছিলাম। তো এখানে জি এফ সি, এই জি এর সি এর মানটা 0, এই জন্য কেটে দিছি। তো এইখানে দেখা গেছে আমি জি এর মানটা বের করতে পারতেছি। তাহলে জি সমান কত আসতেছে? জি সমান আসতেছে তোমার 9/6, বা হচ্ছে -9/6, -9/6, বা হচ্ছে -3/2, -3/2। এফ এর মানটা কত আসতেছে? এফ এর মানটা আসতেছে হচ্ছে তোমার -25/10, বা হচ্ছে -5/2। তাহলে আমি জি এর মান জানি এখন। জি এর মানটা হচ্ছে, কোথায় যেন বের করলাম, -3/2, -3/2। এফ এর মান হচ্ছে -5/2, -5/2। আর সি এর মান তো জানি, সি এর মান হচ্ছে 0। এই 3টা মানকে আমি এই সমীকরণে বসিয়ে দেব। হ্যাঁ, এই 3টা মানকে নিয়ে আমি এই সমীকরণে বসায় দিব, তাহলেই আমার সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে? বলছে সি 0 কেন? অদ্ভুত ব্যাপার। এখানে 0 0 বিন্দু দিয়ে যায়, এই 0 0 বসাও, তাহলে এখান থেকে শুধু সি থেকে যাচ্ছে, তারপর সি 0 হয়ে যাচ্ছে। এই কারণে গত ক্লাসে তো পড়ছো যে মূল বিন্দুগামী বৃত্তের কনস্ট্যান্ট বা সি এর মান 0 হয়। এর বৃত্তটা মূল বিন্দু দিয়ে গিয়েছে, সি এর মান 0, এই কারণে 0। বুঝছো, অনেক ইজি লাগছে। আর এই যে মেথডটা শিখলা, যে 3টা শর্ত আসবে, সেই 3টা শর্তের জন্য তুমি 3টা সমীকরণ পাবা, সেই 3টা সমীকরণকে সমাধান করে জিএফসি এর মান পাবা। সেই জিএফসি এর মান বসাইলে তুমি সমীকরণটা পেয়ে যাবা। এই মেথডটাকেই বলা হয় জিএফসি মেথড। একবারই বুঝাই দিলাম। এই দেখো পরবর্তীতে আছে জিএফসি মেথড বলি আমরা। এই জিএফসি মেথড দিয়ে মূলত আমরা ম্যাক্সিমাম কঠিন কঠিন ম্যাথ গুলো সলভ করে ফেলতে পারি। তো জিএফসি মেথডটা কিভাবে করব? প্রথমে আমরা যেটা করছি, আগের ম্যাথটা দিয়ে দেখাই। সাধারণ সমীকরণটাকে লিখবো, ওই যে শর্তগুলো থাকবে সেই শর্তগুলো বসিয়ে বসিয়ে আমরা 3টা সমীকরণ পাবো। সেই 3টা সমীকরণকে সমাধান করলে আমি জি এফ আর সি এর মান পাবো। সেই জি এফ আর সি এর মানটা আবার মেইন সমীকরণে বসাইলে, যে জি এফ সি এর মানটা মেইন সমীকরণে বসাইলেই আমার অঙ্ক সমাধান। বলছে সি সমান 0 না হইলে কি করব? এটাই তো এতক্ষণ চিল্লাইতেছি ভাই। এই 3টা সমীকরণ পাবো, এই 3টা সমীকরণকে সমাধান করলে 3টা মান পাবো। ছোটবেলায় পড়ছো না, 2টা সমীকরণ, 2টা ভেরিয়েবল বা অজানা মান সমাধান করলে পাওয়া যায় 2টা মান। আবার 3টা সমীকরণ, 3টা অজানা মান সমাধান করলে পাওয়া যায়। সেটা হচ্ছে তোমরা প্রতিস্থাপন পদ্ধতি শিখছো, অপনয়ন পদ্ধতি শিখছো, বজ্রগুণন পদ্ধতি শিখছো, তারপরে নির্ণায়কের মাধ্যমে বা ম্যাট্রিক্সের মাধ্যমে বের করতে পারো, ক্রেমারের রুল দিয়ে বের করতে পারো। অনেকগুলো মেথড শিখে ফেলছো অলরেডি সমীকরণ সমাধান। লাগলে আমি ক্যালকুলেটর দিয়েও শিখাই দিচ্ছি যে ক্যালকুলেটর দিয়ে কেমনে 3টা সমীকরণ সমাধান করা যায়। ঠিক আছে? ওকে। বলছে আমরা তো এটা ব্যাসের সূত্র দিয়েও করতে পারতাম ভাইয়া। এখানে না আরেকটা কথা আছে ভাই, ব্যাসের সূত্র দিয়ে করতে পারতা কি পারতা না? ব্যাসের সূত্র দিয়ে করতে পারতা যদি তারা হচ্ছে দুই পাশ থেকে একই পরিমাণ অংশ ছেদ করত। এখন এই দুই বিন্দু যে আসলেই ব্যাস, এটা তুমি কেমনে বুঝলা? তাই না? যদি এটা দুইটা বিন্দু ব্যাস না হয়, তখন তুমি কিভাবে করবা?
এই জন্য একবারে দিছি। যদি তুমি বুঝে ফেলো যে এই দুইটা বিন্দুই আসলে ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে তো ডেফিনেটলি তুমি ব্যাসের সূত্র দিয়ে করতে পারবা। কিন্তু ভাই, যদি তুমি দেখো প্রশ্নে যে বিন্দু দুইটা দেয়া আছে বা যে দুইটা বিন্দু দিয়ে গিয়েছে তারা ব্যাস না, তাহলে তুমি কিভাবে করবা? এই জন্য একবারে এই জিনিসটা শিখেছি। পরীক্ষায় অবশ্যই চিত্র আঁকবা, ঠিক আছে? অবশ্যই চিত্র আঁকবা। ওকে, সো আমরা আরেকটা ম্যাথ করি, আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আর একটু কঠিন ম্যাথ করি। অল বোর্ড 2018 সালে আসছে। দেখো, একটি বৃত্ত -3 4 -1 4 4 2 ইত্যাদি দিয়ে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তার মানে একটা বৃত্ত আছে, এই যে একটা বৃত্ত আছে, এই বৃত্ত তিনটার উপরে, এই বৃত্তের উপরে তিনটা বিন্দু অবস্থিত। একটা হচ্ছে মনে করো -1 4, হ্যাঁ, যে কোনো জায়গায় হইতে পারে। এটা মনে করো এই জায়গায় আছে -1, 4, আর একটা আছে ধরো -3, কত, -3, 4, মাইনাস, যদিও এটা -1, 4 হলে -3, 4 এই সাইডে হয়, -3, 4। তারপর আরেকটা কত আছে, আরেকটা হচ্ছে 4, 2, ধরো এরকম কোনো একটা জায়গায় আছে 4, 2, যে কোনো জায়গায় আর কি, পরিধির উপর তিনটা বিন্দু আছে। তাহলে আমি কিভাবে করব? জিএফসি মেথড, সোজা কথা, জিএফসি মেথড। প্রথমেই লিখে ফেলবা সমীকরণটা, x² + y² + 2gx + 2fy + c = 0, হ্যাঁ, প্লাস c = 0। আচ্ছা, সো প্রথমে আমরা দেখতেছি যে কোনো একটা বিন্দুকে নাও, -3, 4 বিন্দু দিয়ে যায়, হ্যাঁ। তাহলে -3, 4 বিন্দুর জন্য কি পাচ্ছি? x এর জায়গায় বসাবা -3 হোল স্কয়ার প্লাস y এর জায়গায় বসাবা 4 স্কয়ার প্লাস 2g, x এর জায়গায় -3, হ্যাঁ, x এর জায়গায় -3 প্লাস 2f, y এর জায়গায় কত, y এর জায়গায় হচ্ছে 4 প্লাস c = 0, হ্যাঁ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, সো আমি এটা থেকে একটু লিখি। এটা হচ্ছে 9 + 16 প্লাস মাইনাস 6g প্লাস 8f প্লাস c = 0। ওকে, ওকে। আহ আর একটু সুন্দর করে লিখতে হইলে এটা তোমাকে বুদ্ধি শিখাই দিতে পারি। একটা বুদ্ধি শিখাই দেই, সেটা হচ্ছে এই টাইপের যখন সমীকরণগুলো দিবা, ক্যালকুলেটর যদি তুমি সলভ করতে চাও, কনস্ট্যান্ট পার্ট যেটা থাকবে, ধ্রুবক পার্টটাকে ডান পাশে রাখবা, হ্যাঁ, এই যে এই ধ্রুবক পার্টটাকে ডান পাশে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটাকে একটু সাজাই, এইভাবে লিখি। 6g মাইনাস 8f মাইনাস c ইকুয়াল 25। এটা হচ্ছে 3 নাম্বার, এই 2 নাম্বার সমীকরণ। এটা 2 নাম্বার না, এটা 2 নাম্বার সমীকরণ, হ্যাঁ। দেখো তো বুঝছো কিনা? এই যে এই লাইন থেকে লিখছি, জাস্ট এই কনস্ট্যান্ট ধ্রুবক যেটা সংখ্যা ছিল ওটাকে আমি ডান পাশে নিয়ে গেছি। ওকে, এবার পরেরটা দেখি। অন্য একটা বিন্দু নাও, এবার ওটা -1, 4, -1, 4। ওকে, তাহলে -1 এর উপর স্কোয়ার প্লাস 4 এর উপর স্কোয়ার প্লাস 2g -1 প্লাস 2f 4 প্লাস c = 0। তো এখানে আসবে 1 প্লাস 16 মাইনাস 2g প্লাস 8f প্লাস c = 0। সো সুতরাং এখানে আসবে 2g মাইনাস 8f মাইনাস c হচ্ছে 17। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আচ্ছা, আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে 4, 2। 4, 2 বিন্দু দিয়ে যায়, তাহলে এটা আসবে 4 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস 2g ইন্টু 4 প্লাস 2f ইন্টু 2 প্লাস c = 0। ওকে, সো এটা একটু লিখি, সেটা হচ্ছে 16 প্লাস 4 প্লাস 8g প্লাস 4f প্লাস c = 0, 8g প্লাস 4f প্লাস c -20। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ, ঠিক আছে? আমি এখানে 3টা আবার সমীকরণ পাইছি, দেখো।
নতুন করে 3টা সমীকরণ পাইছি। পাইছি কি পাই নাই? বলছে অলওয়েজ কি 3টা বিন্দু দেওয়া থাকবে? ভাই আমি 3টা বিন্দুর কথা বলি নাই, আমি 3টা শর্তের কথা বলছি। আরো কি কি থাকবে সেটাও আমরা দেখবো, একটু ধৈর্য ধরো ভাইয়া। হ্যাঁ, আরো আস্তে আস্তে দেখতে থাকবো। এখানে 3টা বিন্দু দিয়ে 3টা শর্ত পাচ্ছ, আরো কিছু থাকবে। যেটা আগে করতেছি দেখাচ্ছি, এটা আগে দেখো। হ্যাঁ, তুমি দেখতে পাবা আরো কি কি থাকলে আমরা এই মেথড দিয়ে করতে পারতেছি। ঠিক আছে, ওকে। ওকে, 2 নম্বর সমীকরণে ভুল হয়েছে। আচ্ছা, 2 নম্বর সমীকরণে কোথায় ভুল হয়েছে ভাইয়া? 3 3 9 4 4 16 -6 8। ওকে, 6 মাইনাস না, ভুল হয় নাই ভাইয়া, 2 নম্বর সমীকরণ ঠিক আছে। হ্যাঁ, 17-র আগে মাইনাস হবে। 17-র আগে মাইনাস হবে না, হবে না ভাইয়া, 17-র আগে মাইনাস হবে না। এই আমি একবারে সাইন চেঞ্জ করে দিছি, 2g এর আগে মাইনাস ছিল প্লাস দিছি, 8f এর আগে মাইনাস ছিল প্লাস ছিল মাইনাস দিছি। আমি ওইটাকে যে মাইনাস হয়েছে ওটা প্লাস করে দিছি আগেই। ঠিক আছে, ঠিক আছে আমারটা ভাইয়া, তুমি তোমারটা করো। ওকে, এবার এই 3টা সমীকরণকে তুমি সমাধান করো। সমাধান করার অনেক নিয়ম আছে। তুমি প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, তুমি অপনয়ন পদ্ধতি করতে পারো, বজ্রগুণন পদ্ধতি করতে পারো, তুমি কিসে করতে পারো, ওই যে ক্র্যামারের সূত্র দিয়ে করতে পারো। ম্যাট্রিক্সের ক্লাসে আমরা শিখছি ক্র্যামারের রুল দিয়ে কিভাবে, ক্র্যামার দিয়ে কিভাবে আসলে এগুলো সলভ করা যায়। হ্যাঁ, ওকে। সো যদি মনে করো যে ঠিক আছে ভাই ওগুলো পারতেছি না, তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করো। ক্যালকুলেটর দিয়ে ভাই আমি 3টা সমীকরণ কেমনে সলভ করি এটা নিশ্চয়ই জানো। সো আমি চাইলে দেখাও দিতে পারি। এখান থেকে আমার টার্গেট হচ্ছে জিএফসি এর মান বের করা। ওকে, সো চলো ক্যালকুলেটরটা হাতে নাও, আমরা ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে ফেলি, যেহেতু এটা অনেক বড় হয়ে যাবে। দ্যাটস আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি। আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, আই হোপ এরকম ক্যালকুলেটর তোমার কাছেও আছে। এইটা না থাকুক, এইটা আছে, এইটা না থাকুক, অন্য যে কোনো একটা আছে, যেটাই থাকুক না কেন আমি অপশন গুলো বলতেছি। সো তুমি অপশন গুলো কাজ করো, ঠিক আছে? ওকে, ওকে। সো প্রথমে তুমি হচ্ছে মোডে চলে যাও, তোমার সবার ক্যালকুলেটর হাতে নাও, সবার হাতে নাও ক্যালকুলেটরটা। ওকে, যেটাই আছে তোমার, যেই ক্যালকুলেটর আছে, তুমি এই যে মোডে চলে যাও, মোড। ওকে, মোডে চলে যাও। দেখো ইকিউএন আছে, ইকিউএন, ইকুয়েশনের একটা বাটন আছে, ইকিউএন। হ্যাঁ, ইকিউএন মোড, মোড। হ্যাঁ, তারপর দেখবা আমারটায় 5 নম্বরে আছে ইকিউএন, এরকম একটা জিনিস আছে ইকিউএন। মোডে যাওয়ার পর ইকিউএন আছে 5 নম্বরে আমার কাছে। হ্যাঁ, এটা আমার কাছে কোথায় আছে? 5 নম্বরে আছে। ওকে, আমি 5 নম্বর চাপ দিলাম। ওকে, এরপরে দেখবা ইকিউএন এ যাওয়ার পরে অনেকগুলা সমীকরণ টাইপের অপশন আসছে। একটা সমীকরণের অপশন আসছে এরকম, আমারটা এই যে 2 নম্বরে আছে, 2 নম্বরে আছে এরকম যে এ এন এক্স প্লাস বি এন ওয়াই প্লাস সি এন জেড সমান ডি এন, এরকম একটা আছে। দেখো এরকম একটা কিছু আছে, যেটা আমারটা আছে 2 নম্বরে, তোমারটা কয় নম্বরে আছে খুঁজে বের করো। হ্যাঁ, 3টা দেখো, এক্স ওয়াই জেড, আমার এখানে 3টা ভেরিয়েবল, জি এফ সি 3টা ভেরিয়েবল না, তাহলে এখানেও আছে, এবং এক চলক বিশিষ্ট। এরকম দেখো এক্স ওয়াই জেড এরকম একটা আছে, রাইট? আমারটা আছে 2 নম্বরে, তো আমি 2 চাপ দিলাম। একটা জিনিস পাইছো, ম্যাট্রিক্স সাজানোর পাইছো? ম্যাট্রিক্স সাজানোর মতো একটা অপশন আসছে। এখন আমি এই ভ্যালুগুলো ইনপুট দিব। এখানে আমি এক্স হিসেবে ধরতেছি জি কে, ওয়াই হিসেবে ধরতেছি এফ কে, আর জেড হিসেবে ধরতেছি সি কে। আর যে সমান চিহ্নের পরে কনস্ট্যান্টটা অবশ্যই সমান চিহ্নের ডান পাশে রাখবো। এই জন্যই দেখো আমি প্রত্যেকটা কনস্ট্যান্টটা সমান চিহ্নের ডান পাশে রাখছি, কারণ আমার ক্যালকুলেটরে এটা সাজানো আছে এভাবে। এই যে কনস্ট্যান্টটা সমান চিহ্নের ডান পাশে আছে। ওকে, এখন বসে বসে মানগুলো বসাও সবাই। হ্যাঁ, সো এক্স এর মান কত? প্রথমে বসাবো এই যে জি এর সাথে যেটা আছে 6, আমি 6 বসাইলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। এফ এর সহগ কত? -8, তাহলে -8 বসাইলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। সি এর সহগ হচ্ছে -1, -1 বসাইলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। ডি মানে হচ্ছে একদম ডান পাশে যেটা আছে 25, এটা 25 বসাইলাম, ইকুয়াল চিহ্ন দিলাম। এবার আসো পরের সমীকরণ, জি এর সহগ 2, ইকুয়াল, তারপর -8 ইকুয়াল, -1 ইকুয়াল, 17 ইকুয়াল। ওকে, তারপর আসো 4 নম্বর সমীকরণ, সরি 3 নম্বর, হ্যাঁ 4 নম্বর সমীকরণ, জি এর সহগ 8 ইকুয়াল, 4 ইকুয়াল, 1 ইকুয়াল, -20 ইকুয়াল। ওকে, আমার পুরো সমীকরণের ডাটাগুলো তোলা শেষ। ওকে, খুব কেয়ারফুলি খেয়াল রাখবা, জি যদি আগে থাকে তাহলে সবগুলোর ক্ষেত্রেই জি কে আগে রাখবা। দেখো এখানে জি আগে, এখানে জি আগে, এখানে জি আগে।
তারপরে এফ, তারপরে এফ, তারপরে এফ, তারপর সি, তারপর সি, তারপর তারপর কনস্ট্যান্ট। ওকে, এগুলো খেয়াল রাখবা। তারপর দেখতে পাচ্ছি আমি ইকুয়াল চিহ্ন দিলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2। এক্স মানে আমি কাকে মনে করছিলাম প্রথমটাকে? জি। তাহলে জি এর মান হচ্ছে 2। এফ আবার সমান চিহ্ন দাও, এফ আসছে 23/4, 23/4। আবার সমান চিহ্ন দাও, জেড, জেড আসছে -59, -59, সরি, মানে জি মানে হচ্ছে সি। তাহলে আমার সমীকরণটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার। এখন তুমি 1 নাম্বার সমীকরণ থেকে এটার সমীকরণটা লিখে ফেলো। 1 নাম্বার সমীকরণ থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান পাইছো 2, এক্স প্লাস 2 ইন্টু এফ এর মান কত পাইছো 23/4, ওয়াই প্লাস সি, মানে প্লাস সি মানে হচ্ছে -59 ইকুয়াল 0। একবারে বসায় দাও এখন। হ্যাঁ, সো এখন কত আসবে? এখন আসবে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 23/2 ওয়াই -59 ইকুয়াল 0। তুমি চাইলে আবার 2 দিয়ে গুণ করে এই দুইটাকে রিমুভ করে দিতে পারো, এটাই অ্যান্সার। এভাবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন কথা হচ্ছে ভাইয়া, তোমার যদি এরকম হয় যে ভাই আহ, আমি করছি যে আমার কাছে এই দুইটা এই ক্যালকুলেটর গুলো নাই, ডিফারেন্ট আছে, কোনো সমস্যা নাই। তুমি শিখর ইউটিউব পেজে যাবা, ইউটিউব পেজে গিয়ে তুমি শিখর ইউটিউব পেজে, সরি ইউটিউব চ্যানেলে শিখর, সেখানে দেখবা তোমার তাল ভাইয়া যে আছে, এনামুল ভাইয়া, এনামুল ভাইয়ার পুরা ক্যালকুলেটরের একটা সিরিজ আছে, বিভিন্ন বিভিন্ন মডেলের ক্যালকুলেটর নিয়ে এসে বিভিন্ন ট্রিক গুলো দেখাইছে। ওইখান থেকে তোমার ক্যালকুলেটরের মডেলও তুমি পাবা। ওইখান থেকে এই 3টা সমীকরণ কেমনে সলভ করা হয় এটা একটু দেখে নিবা কষ্ট করে, কারণ এখানে তো অনেকগুলো ক্যালকুলেটর নিয়ে আসা সম্ভব না যে তোমাদের এক একজনে এক এক রকম ক্যালকুলেটর, তাই না? সো আমি জেনারেল ম্যাক্সিমাম ক্যালকুলেটরই দেখবা এই মেথডই এইভাবেই হয়ে যাচ্ছে। সো এইভাবেই তুমি সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? এগুলোতে দশমিক করা যাবে না ভাইয়া, এগুলো এইভাবেই করতে হবে কষ্ট করে, দশমিক করা যাবে না। ওকে, সো তুমি চাইলে এটা ক্যালকুলেটর দিয়ে ভাবে সলভ করে বের করতে পারো। আদারওয়াইজ তুমি হচ্ছে অপনয়ন, প্রতিস্থাপন, আহ এইসব রুলও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এই তো হয়ে গেল এটা। দেখো আরেকটা আছে, যে বলতেছিলা শুধু কি বিন্দু দেয়া থাকবে, না আমি বলছি বিন্দু না, শর্ত দেয়া থাকবে। তুমি যখন দেখবে 3টা শর্ত, তখনই মনে করবে এটা জিএফসি মেথড দিয়ে করতে হবে, ঠিক আছে? বলছে যে 2x - y = 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তার মানে এই বৃত্তের যে কেন্দ্র আছে সেটা এই রেখার উপর অবস্থান করতেছে। ওকে, 3, -2 আর -2, 0 বিন্দু এই দুইটা দিয়ে অতিক্রম করে। আচ্ছা, এই দুইটা দিয়ে অতিক্রম করে, তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমি শর্তগুলো কিভাবে বের করি আস্তে আস্তে। দেখো আমি কি 3টা পাই নাকি বেশি পাই, কিভাবে পাই দেখো। মনে করি আমি তো জানি যে আহ বৃত্তের সাধারণ সমীকরণটা এরকম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা, এবার এখানে বৃত্তের ধরি কেন্দ্র, আচ্ছা এটা এই ডান পাশে করি আমি, ধরি কেন্দ্র হচ্ছে -g, -f। হ্যাঁ, এখানে কেন্দ্র হচ্ছে -g, -f। এই কেন্দ্র যেহেতু এই রেখার উপর অবস্থিত, কেন্দ্র কোন রেখার উপর অবস্থিত? 2x - y = 3 রেখার উপর অবস্থিত। আচ্ছা, তার মানে এই কেন্দ্র এই সমীকরণে বসাইলে এটাকে স্যাটিসফাই করবে ডেফিনেটলি। ওকে, তাহলে সুতরাং আমি এখানে x এর জায়গায় -g আর y এর জায়গায় -f বসাই। 2 ইন্টু -g y এর জায়গায় কি বসাবো, -f সমান আসতেছে 3। এখান থেকে কি পাই? এখান থেকে পাই আমি -2g প্লাস f ইকুয়াল 3। তো এখান থেকে f সমান আমি একটা সমীকরণ দাঁড় করাইতে পারি। f সমান পাচ্ছি 3 প্লাস 2g। এটাকে আমি আরেকটা সমীকরণ ধরে নিই। এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা মনে করি আমার 2 নম্বর সমীকরণ। হ্যাঁ, 2 নম্বর সমীকরণ। ওকে, সো এখান থেকে আমি কি পাইলাম দেখো, যেহেতু কেন্দ্রটা এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে কেন্দ্র -g - f এই সমীকরণের উপর বসাইলে এটাকে সিদ্ধ করবে।
তো আমি ওই সূত্র অনুযায়ী কেন্দ্রের মানটা এক্স আর ওয়াই এর জায়গায় বসাইছি। এখান থেকে আমি একটা সমীকরণ পাইছি এফ ইকুয়াল টু 3 প্লাস 2g। ওকে, এফ ইকুয়াল টু 3 প্লাস 2g পাইছি। ওকে, সো আমি এপাশে আসি, বাকি শর্তগুলো নিয়ে একটু কাজ করি। বাকি কি বলছে, এই বৃত্তটা 3, -2 আর 2, 0 বিন্দু দুইটা দিয়ে যায়। তাহলে 3, -2 বিন্দু দিয়ে যদি যায়, 3, -2 এই বিন্দু দিয়ে যদি যায়, তাহলে এক্স এর জায়গায় 3 বসাই, ওয়াই এর জায়গায় -2 বসাই, 2f - 2 প্লাস c ইকুয়াল 0। আচ্ছা, দেখি এটা কি আসে। 9 + 4 + 6g - 4f + c ইকুয়াল 0। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি এটা কত আসতেছে আমার। 9 + 4 হচ্ছে 13 প্লাস 6g - 4f। আচ্ছা, f এর মানটা এখান থেকে বসাই দেই। এই যে f মানে তো এই যে 3 + 2g, f এর জায়গায় 3 + 2g বসাই। 3 + 2g, এটা একটু আলাদা কালি দিয়ে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে f এর মানটা বসাইছি, f এর মান বসাইছি 3 + 2g। তুমি চাইলে আরো পরে বসাইতে পারো, আমি এখনই বসাই দিলাম c = 0। হ্যাঁ, ওকে, সো এখান থেকে আমি কি পাই দেখো তো। ওকে, সো 13 প্লাস 6g মাইনাস 3 × 4 = 12 মাইনাস 8g প্লাস c ইকুয়াল টু 0। এখানে কত আসতেছে আমার 1 প্লাস 6 1 মাইনাস 2g 1 মাইনাস 2g প্লাস c ইকুয়াল 0। হ্যাঁ, 1 মাইনাস 2g প্লাস c ইকুয়াল টু 0, এরকম কিছু একটা আসছে। ওকে, সো এটাকে আমি 3 নম্বর সমীকরণ ধরি। আচ্ছা, এবার পেজ চেঞ্জ করতে হবে। এটা পাইছি। আর একটা বিন্দু আছে না, -2, 0। -2, 0 বিন্দু দিয়ে যেহেতু যায়, তাহলে এক্স এর উপর -2 এর উপর স্কোয়ার প্লাস 0 এর উপর স্কোয়ার প্লাস 2g ইন্টু -2 প্লাস 2f ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 0। ওকে, তো এখানে আসতেছে 4 - 4g প্লাস c ইকুয়াল টু 0। 4 - 4g প্লাস c ইকুয়াল টু 0। ওকে, তো আমার দেখো এখন কিন্তু আমাদের সমীকরণ কমে আসছে। এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। তো আমার আগের একটা সমীকরণ ছিল, সেটা হচ্ছে আমার f ইকুয়াল টু 3 প্লাস 2g। আর এবার একটা সমীকরণ আসছে 1 মাইনাস 2g প্লাস c ইকুয়াল 0, আর আসছে 4 মাইনাস 4g প্লাস c ইকুয়াল টু 0। তুমি একটা জিনিস খেয়াল করে দেখছো, এখন কিন্তু আমার শুধুমাত্র এই দুইটা সমীকরণের অজানা মান, সমীকরণ দুইটা, আর এই দুইটা সমীকরণে অজানা মানও দুইটা। তাহলে আমি এই দুইটা সমীকরণ কিন্তু ইজিলি সলভ করে ফেলতে পারি। কিভাবে ভাইয়া সলভ করতে পারি? যেমন আমি এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে আহ আমরা অপনয়ন পদ্ধতি ইউজ করতে পারি। ঠিক আছে, অপনয়ন পদ্ধতি যদি ইউজ করি, তাহলে আমি 3 নাম্বারের সাথে 4 গুণ করব, তারপরে 4 থেকে বিয়োগ করব। ঠিক আছে, বা 4 কে বিয়োগ করব, যাই বলো না কেন, একটা করলেই হয়। যে 3 গুণন 3 নাম্বার সমীকরণের সাথে, এটা আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারি, তোমরা অনেকে বলতেছো হাতে করে দিতে, এই জন্য করে দিচ্ছি। 3 নাম্বার সমীকরণের সাথে আমি যেটা করব, এই দেখো, জি জি সেম বানাইতে চাচ্ছি, অথবা তুমি 4 4 সেম বানাইতে পারো, যাই করো একই কথা। তো জি কে যদি সেম বানাই, তাহলে 3 নাম্বার সমীকরণের সাথে তুই 2 গুণ করো, 2 গুণন 3 নাম্বার সমীকরণ মাইনাস করো এইটা 4 নাম্বার সমীকরণ, তারপর কি পাও? হ্যাঁ, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা আসবে 2 মাইনাস 4g প্লাস 2c ইকুয়াল 0। আর এটা আসতেছে আমার 4 মাইনাস 4g প্লাস c ইকুয়াল 0। এটা থেকে এটা কি করতেছি, আমি বিয়োগ করতেছি। তাহলে যখন বিয়োগ করব, একদম বিয়োগ করে দেখাই, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে আমার -2, এটা হয়ে গেল কাটা, এখানে হয়ে গেল প্লাস c ইকুয়াল টু 0। তাহলে c এর মান পেয়ে গেলা তুমি 2। এখানে c এর মান কত পাইছো?
2 পাইছো। আচ্ছা, তাহলে এই c এর মান যদি তুমি এইখানে বসায় দাও, c এর মানটা যদি এই জায়গায় বসায় দাও, তাহলে তুমি এখান থেকে g এর মান পাবা। c সমান যদি 2 বসাই এখানে, তাহলে 1 মাইনাস 2g প্লাস c এর মান হচ্ছে 2 ইকুয়াল টু 0। তাহলে g এর মান কত আসে? এটা হচ্ছে 3, এটা হচ্ছে -3, g এর মানটা আসে 3/2। g এর মানটা আসে 3/2, তাই না? g এর মানটা আসতেছে 3/2। এই g এর মানটা এবার যদি তুমি আগের 2 নাম্বার সমীকরণে বসায় দাও, হ্যাঁ? g সমান 3/2 যদি আমি এইখানে বসায় দেই, তাহলে f সমান কি পাবা? 3 প্লাস 2 ইন্টু 3/2, 2 2 কাটা সমান হচ্ছে 6। তাহলে f এর মান পাইলা কত? f এর মান পাইলা 6, g এর মান পাইলা 3/2, c এর মান পাইলা 2। এবার বলো সমীকরণটা পারা যাবে কি পাবে না? সমীকরণটা পারা যাবে কি যাবে না? জাস্ট সমীকরণটা বসাই দিবা। অতএব সমীকরণটা পারবো। করণটি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 2g, g এর মান হচ্ছে 3/2, 3/2 x প্লাস 2 f, f এর মান কত পাইলাম? f এর মান 6, 2 ইন্টু 6 ইন্টু y প্লাস c মানে 2 ইকুয়াল 0। তার মানে আসতেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 2 কাটা 3x প্লাস 12y প্লাস 2 ইকুয়াল 0। বুঝছি কি বুঝি নাই? ওকে ওকে, সো আমি আবার একটু শুরু থেকে বলি আমরা কি করছি। এখানে বলছে যে এই রেখার উপর একটা কেন্দ্র অবস্থিত একটা বৃত্তের, আর এই দুইটা বিন্দু দিয়ে যায়। যেহেতু এই রেখার উপর কেন্দ্র অবস্থিত, আমি জানি এই দুইটা বিন্দু দিয়ে আমি দুইটা শর্ত পাবো বা দুইটা সমীকরণ পাবো। আচ্ছা, আর যেহেতু এই রেখার উপর কেন্দ্র অবস্থিত, কেন্দ্র আমরা জানি কেন্দ্র হয় -g, -f এই সমীকরণের ক্ষেত্রে। তাহলে এই সরলরেখাকে এক্স আর ওয়াই এর জায়গায় -g -f বসাইছি। এখান থেকে তুমি জি বা এফ যে কোনো একটা মান তুমি এখান থেকে বের করে নিতে পারো। হুম, এখান থেকে বের করছি। সেই মানটাই আমি ওই যে অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করছি, এইখানে প্রতিস্থাপন করে দিছি, একটা সমীকরণ পাইছি। আবার এই বিন্দুটা যখন বসাইছি আর একটা সমীকরণ পাইছি। তারপর এই দুইটা সমীকরণ সলভ করে আমি সি এর মান পাইছি। সি এর মান একটা সমীকরণে বসাইছি, জি এর মান পাইছি। এই জি এর মান আবার আগের সমীকরণে বসাইছি, এফ এর মান পাইছি। এবার এই জি এফ সি এই তিনটার মানই মেইন সমীকরণে বসাইছি, তিনটার মান পাইছি। মানে আমার মেইন টার্গেট হবে 6 গুণন 2 12 হবে। 12ই তো লিখছি ভাই। এই যে 6 গুণন 2 12ই তো লিখছি ভাই। কি বলিস? ঠিক আছে? ওকে। সো এই তো। এইভাবেই আসলে জিএফসি মেথড দিয়ে তোমাকে অঙ্কগুলো করতে হবে। কিচ্ছু করার নেই। ওকে? বুঝছি কি বুঝি নাই? বলছে ক্যালকুলেটরের সাথে মিলে না। কেন মিলবে না ক্যালকুলেটরের সাথে? অবশ্যই মিলবে। ক্যালকুলেটর দিয়ে করতে হইলে এই যে কনস্ট্যান্ট গুলো আছে, এই যে ধ্রুবক গুলো আছে, যেমন এই যে 4 কে সমান চিহ্নে ডান পাশে নিতে হবে। ঠিক আছে? তারপরে এইখানে যে কনস্ট্যান্ট পাইছিল একটা, এখানে তো তখন এটা বসানো যাবে না। এখানে তো এটা বসানো যাবে না, হ্যাঁ? তখন এইখান থেকে যে কনস্ট্যান্ট আসবে সেটাকে সমান চিহ্নে ডান পাশে নিতে হবে। এখানে এই যে 3 ছিল এই পর্যন্তই রেখে দিতে হবে। তারপর তুমি ক্যালকুলেটর দিয়ে করতে হবে। ক্যালকুলেটর তো ফরম্যাট আলাদা ভাইয়া। তোমরা বলতেছিলা যে এইটাকে আ করে করতে, ওই যে কি জানি বলে? উম হাতে করে দিতে একটা। এইজন্য হাতে করে দিছি। ওকে? পরীক্ষার হলেও ক্যালকুলেটর দিয়ে করা যাবে ভাইয়া। ওর কাছে যদি সময় মনে হয় কম আছে, এলোমেলো হয়ে যাওয়ার চান্স আছে, তাহলে সুন্দর করে সাজায় এটা লিখে সমাধানটা তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। ঠিক আছে? ওকে। বাট না করাটা ভালো। অনেক টিচার আছে যে তারা একটু পছন্দ করে না। বাট এটা অনেক বড় জিনিস, তো এটা আসলে করাটা আমার মনে হয় না দোষের কিছু। ওকে। সো আরেকটা ম্যাথ দেখি। ও এটাই তো মাত্র করলাম। এটা দেখি।
বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং যা মূল বিন্দু আর এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। দেখো এটা বলছে মূল বিন্দু আর হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কি হবে ভাইয়া? এই বৃত্তের কেন্দ্রটা বের করে ফেলি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এক্স এর সহকে -2 দিয়ে ভাগ, তাহলে 2, ওয়াই এর সহকে -2 দিয়ে ভাগ মানে 4। আচ্ছা ওকে। তাহলে মূল বিন্দু দিয়ে যায়, তাহলে আমার কি লেখা লাগবে? যেহেতু মূল বিন্দু দিয়ে যায় তার মানে সি এর মান 0 হবে। যেহেতু মূল বিন্দু দিয়ে যায়, যেহেতু মূল বিন্দু দিয়ে যায় তাহলে সি এর মানটা 0 হবে। যদি তুমি সমীকরণের মধ্যে বসাও দেখবা সি এর মান 0 আসবে। আচ্ছা, আর 2, 4 বিন্দু দিয়ে যায়, 2,4 বিন্দু দিয়ে যায়, দ্যাটস ওয়াই কি হবে 2 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার প্লাস 2 জি ইন্টু 2 প্লাস 2 এফ ইন্টু 4 প্লাস সি ইকুয়াল টু 0। সি এর মান তো 0, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণে সি থাকে না, সি এর মানটা ডিরেক্ট 0, ওই জন্য আর বসাচ্ছি না এবার। ওকে, আগের চেয়ে শর্ট করে ফেললাম। তো এটা আসছে 4, এটা আসছে 16, এটা আসছে 4g, আর এটা আসছে 8f ইকুয়াল 0। ওকে, 8f ইকুয়াল 0। ওকে, এবার দেখো কি আসে আমার এখানে 4g 20 4 দিয়ে ভাগ করে দেই না, 4 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও, তাহলে কত আসবে 5 প্লাস 4g g প্লাস 2f প্লাস 5 ইকুয়াল 0। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে একটা সমীকরণ, একটা সমীকরণ। হ্যাঁ, শর্টকাট করে ফেলছি একবারেই। হ্যাঁ, সো এটা আসতেছে 4g প্লাস 8f প্লাস 20, আমি একবারে 4 দিয়ে ভাগ করে দিছি। আচ্ছা, এই দুইটা পাইছি, সি এর মান 0 পাইছি, এইটা একটা সমীকরণ পাইছি। আর এটা বলছে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত। কেন্দ্র -g, -f এই রেখার উপর অবস্থিত। 3x - 4y প্লাস 12 ইকুয়াল 0 এর উপর অবস্থিত, তাই না? আচ্ছা, তাহলে এবার আমি যদি এটাকে বসাই দিই, এটার মধ্যে কি আসে 3 ইন্টু -g -4 ইন্টু -f প্লাস 12 ইকুয়াল 0 -3g প্লাস 4f প্লাস 12 ইকুয়াল 0। আর একটু সুন্দর করতে চাইলে কি করতে পারো, -1 দিয়ে গুণ করে দিতে পারো। হ্যাঁ, অথবা দরকার নাই, এটা হচ্ছে তোমার 2 নাম্বার সমীকরণ। ওকে, এবার তুমি 1 আর 2 সলভ করো, জি আর এফ এর মান পেয়ে যাবে। এটা কি করে দেওয়া লাগবে? 1 আর 2 সলভ কি করে দেওয়া লাগবে? প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, যে পদ্ধতি মন চায় করে ফেলতে পারো। 3 হবে, 2,4 3 হবে, কোথায় 3 হবে ভাই? এই কোথায় 3 হবে? কোথায় 3 হবে? মাহিমা, কি 3 হবে? কোথায় 3 হবে? আমি তো 3 দেখতেছি না কোথাও। ঠিকই তো আছে, 3 কই হইছে? সমীকরণ নাম্বার এটাই বলতেছো? বলছে -2 দ্বারা ভাগ করে জিএফসি বের করা যাবে না। ভাই তুমি জিএফসি কেন বের করবা? এটা তো সেই বৃত্তটা না, এটা তো সেই বৃত্ত না ভাই। বলছে সেই বৃত্তটা মূল বিন্দু আর এই বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রম করছে। এই বৃত্তের কেন্দ্রটা শুধু আমার কনসিডারেশনের ব্যাপার। এই বৃত্ততে আমি তো ধোকা খেয়ে যাব ভাই। এই বৃত্তর জিএফসি দরকার নাই, আমার নতুন একটা বৃত্তের জিএফসি দরকার। ঠিক আছে, এই বৃত্তটা আছে, সেটার কেন্দ্র দিয়ে সেই বৃত্তটা চলে গেছে, সেই বৃত্তের জিএফসি তো আমি জানি না।
ঠিক আছে, তো এটা এই বৃত্ততে ধোকা খাইও না ভাইয়া, ঠিক আছে। প্রশ্নটা ভালো করে বুঝো, প্রশ্নটা একবার পড়ো ভাইয়া, একবার একবার নিজে পড়ো। বলছে এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মানে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যেই বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, সেই বৃত্তের কেন্দ্রটা এই রেখাটার উপর অবস্থিত এবং মূল বিন্দু ও এই বৃত্তের কেন্দ্রটা দিয়ে যায়, তাই না? একটা রেখা আছে, আরে চিত্র আঁকি দেই বাবা, তোরা তো আউলে এলাইছিস। এখানে একটা রেখা আছে, হ্যাঁ, আর একটা বৃত্ত আছে, দেওয়া আছে বৃত্তটা, হ্যাঁ, মনে করো এই রেখা আছে, বৃত্ত আছে। হুম, এটা এই যে এইটা হচ্ছে সেই রেখাটা, ওই যে 3x - 4y + 12 = 0, এইটা হচ্ছে সেই রেখা। আর এটা হচ্ছে সেই বৃত্ত, x² + y² কি দেওয়া এটারে, -4x - 8y, -4x - 8y + বা -5 = 0 কিছু একটা দেওয়া আছে। ওই যে -5 = 0, এই যেটা ধরো -5 = 0, হ্যাঁ। এটা হচ্ছে সেই বৃত্তটা, এটা হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র। এটার কেন্দ্র কত পাইছি? এটা কেন্দ্র পাইছি 2,4। আচ্ছা, আর আমাকে নতুন আরেকটা বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে ভাই, মানে সমীকরণ বের করতে হবে। সেই বৃত্তটা এইরকম, সেই বৃত্তর কেন্দ্রটা হচ্ছে এই রেখাটার উপর অবস্থিত, এই সেই বৃত্ত, হ্যাঁ, এই সেই লাল বৃত্ত। এইটার ক্ষেত্রফল নিয়ে আমি কাজ করতে, মানে সমীকরণ নিয়ে আমি কাজ করতেছি। এইটার কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত, এটা হচ্ছে -g - f। এটার সমীকরণ তো আমি জানি না, লাল বৃত্তের সমীকরণ জানো তুমি? জানো না। মূল বিন্দু আছে কোনো একটা জায়গায়, মনে করো মূল বিন্দু আছে এরকম একটা জায়গায়, এটা হচ্ছে 0,0, ধরে নেই মূল বিন্দু উপরে থাকবে। যদি এটা সরি এই পাশে থাকা উচিত ছিল, বাট আমি তোমাকে আঁকার জন্য বলে দিলাম আর কি, জাস্ট বোঝানোর জন্য। মূল বিন্দু আছে এটার এই রেখার উপর থাকবে এমন কোনো কথা নাই, অন্য কোন একটা জায়গায় আছে 0,0, ঠিক আছে। এখন কেন্দ্র হচ্ছে -g - f, সেই বৃত্তের 0,0 বিন্দু দিয়ে গেছে। আর এই যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2,4, এই বিন্দু দিয়ে গেছে। বিন্দুটা ডিরেক্টলি এবার বলে দেয় নাই, বলে দিছে এই বিন্দুটা অন্য আর একটা বৃত্তের কেন্দ্র। তো সেই বৃত্তের কেন্দ্র বের করে আমি সেই বিন্দুটা বের করছি। শর্ত তিনটা পাইলাম, যে এই বিন্দু দিয়ে এটা স্যাটিসফাই করে, এই বিন্দু দিয়ে এটা স্যাটিসফাই করে, এই কেন্দ্র দিয়ে এই রেখাটাকে স্যাটিসফাই করে। বুঝতে পারছো এবার? এবার বুঝতে পারছো এই যে এই সরলরেখার উপর এই বিন্দু বসাইলে এটাকে সিদ্ধ করবে, ঠিক আছে। এক অলস একটা কথা বলছে, সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটা করে দিতে বলছে, এই দুইটা সমীকরণকে সমাধান করে দিতে বলছে। চিন্তা করে দেখো, ক্লাস 6, 7, 8 থেকে তোমরা এই সমীকরণ সমাধান করতেছো। এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এটাকে এক্স, এটা ওয়াই, এটাকে সমাধান করো, এটা করে দিতে বলতেছে। অদ্ভুত, হতাশ। করে দিই, ইম্পর্টেন্ট ম্যাথ বাদ যাবে, সমস্যা কি। তো আমি যেটা করব, 3 দিয়ে গুণ করব 1 কে, 1 নম্বর সমীকরণকে, যোগ করব 2 নম্বর সমীকরণের সাথে, হ্যাঁ। তারপর কি আসে দেখো, 3 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে আসবে কি 3v + 6f + 15 = 0। তারপর যোগ করবা এটা -3g + 4f + 12 = 0। যোগ করো, এই 3g কাটা অপনয়ন, মানে দুইটাকে যে কোনো দুইটাকে সেম বানাই আমরা গুণ করে, তারপরে বাকিগুলো করি। তারপরে এটা আসছে কি 10f প্লাস কত আসে এটা 27 = 0, f = -27/10, এরকম কিছু একটা আসে। দেখো তো ভুল হয়েছে কিনা, দিকে ভুল হয়েছে কোথাও দেখো তো, ঠিক আছে। যদি ভুল না হয় তারপর আবার ঠিক আছে, তার এই এফ এর মানটা যে কোনো একটার মধ্যে বসাই দিবা, ভুল হইতে পারে দেখো তো। এখানে যদি বসাও g + 2 * -27/10 + 5 = 0, এখান থেকে g এর মানটা পাবা, c এর সমান আগে থেকেই শূন্য, ঠিক আছে। g এর মান পাবা, c সমান আগে থেকেই শূন্য, মেইন সমীকরণে বসাই দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ভেরি গুড, বুঝতে পারছি। ওকে, এবার আসো আরেকটা ম্যাথ বলছে 1/2 √10 ব্যাসার্ধ বিশিষ্ট, যেহেতু এখানে আসছে দাগ দিতে হবে,
ব্যাসার্ধ বলছে, ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত 1 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, বৃত্তটা আবার এই বিন্দু দিয়ে অতিক্রম করে, এবং বৃত্তটির কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। বৃত্তটার সমীকরণ বের করো। আবার সেই তিনটা সমীকরণ, দেখো তিনটা শর্ত পাচ্ছ। ব্যাসার্ধ এত, ব্যাসার্ধের সূত্র কি ভাইয়া? ব্যাসার্ধের সূত্র হচ্ছে √/g² + f² - c ইকুয়াল ব্যাসার্ধ, মানে 1/2 √/10, তাই না? আচ্ছা, 1/2 √/10। আচ্ছা, আমি উভয় পাশে বর্গ করে দেই, তাহলে কি আসে? g² + f² - c ইকুয়াল টু আসবে 1/4 × 10। তো কাটাকাটি করলে 5/2, এটা মনে করো একটা সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমীকরণ। আচ্ছা, আবার কোন বিন্দু দিয়ে যায়? কোন বিন্দু দিয়ে যায় দেখো, 1, 1 বিন্দু দিয়ে যায়। তাহলে কি আসবে? 1² + 1² + 2g × 1 + 2f × 1 + c = 0। ওকে, তাহলে কত আসতেছে? 2 + 2g + 2f + c = 0। ওকে, এই একটা পাইছো। 2 + 2g + 2f + c = 0, এইটা পাইছো, দুইটা সমীকরণ। আরো একটা সমীকরণ আছে, বৃত্তর কেন্দ্র হচ্ছে এখানে অবস্থিত, এটার উপর অবস্থিত। তাহলে কেন্দ্র -g, -f, এইটা যদি ওইটার উপর অবস্থিত হয়, তাহলে কি আসবে? y এর মান বসাবা কত? -f সমান হচ্ছে 3 × -g -3g -7। এই হচ্ছে আরেকটা সমীকরণ। এই যে তিনটা সমীকরণ পাইছো, এদেরকে সলভ করো। g এর মান পাবা, f এর মান পাবা, c এর মান পাবা, বসাই দিবা, অ্যান্সার হয়ে যাবে। পারবো কি পারবো না? ঠিক আছে, g এর মান পাবা, f এর মান পাবা, c এর মান পাবা, অ্যান্সার হয়ে যাবে। ওকে, ওকে। এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1, 1 বিন্দু দিয়ে অতিক্রম করে, আর বৃত্তর কেন্দ্রটা হচ্ছে এত। এটা যদি চিত্র দেখতে চাও, দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা সরলরেখা, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে সেই সরলরেখার সমীকরণ, এই যে দেওয়া আছে y = 3x - 7। আচ্ছা, আর ব্যাসার্ধ, হ্যাঁ, এটা এখান থেকে যদি এখানে চিন্তা করো তুমি, এই বৃত্তটার ব্যাসার্ধ কথা যদি চিন্তা করো, এই ব্যাসার্ধর পরিমাণটা দেওয়া আছে 1/2 √10। এই ইনফরমেশন গুলো দেওয়া ছিল। আর 1, 1 বিন্দু দিয়ে যায়, কোনো একটা জায়গায় মনে করো আছে, এই জায়গায় 1, 1 এই বিন্দু দিয়ে যায়। হ্যাঁ, সো তুমি যেহেতু -g, f এই সরলরেখার উপর অবস্থিত, এই সরলরেখার মধ্যে আমি দেখো এই যে -g, f বসাইছি এই সরলরেখার মধ্যে। ঠিক আছে, আচ্ছা। আবার ব্যাসার্ধের সূত্রটা আমরা জানতাম আগে থেকেই, বৃত্তের ব্যাসার্ধের সূত্রটা হচ্ছে √g² + f² - c। সো দ্যাটস ওয়াই এইটা সমান এইটা ধরছি। ওকে, আচ্ছা। আবার 1, 1 বিন্দু দিয়ে যায়, দ্যাটস ওয়াই 1, 1 বিন্দু দিয়ে এটাকে স্যাটিসফাই করছি। ওকে, ওকে, সো বাকিটা করে ফেলবো। এই ক্যালকুলেশন গুলো নিজে নিজে করে একটু প্র্যাকটিস করবা ভাইয়া, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সব ক্যালকুলেশন করে দেওয়া তো যায় না, তাই না? অনেক সময় যায়। সো তুমি ম্যাথের প্রসেসটা বুঝছো, এখন ক্যালকুলেশন তুমি নিজে ভাই প্র্যাকটিস করো, এটাই তোমার প্র্যাকটিসের জায়গা ভাই। সে তুমি কি প্র্যাকটিস করবা, তাই না ভাইয়া? নিজে একটু প্র্যাকটিস করো। ওকে, ওকে, বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে y অক্ষকে স্পর্শ করে এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। মানে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে y কে স্পর্শ করছে, -4 একক দূরত্বে y কে স্পর্শ করছে, এবং x অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করছে। কয়েকটা
ইনফরমেশন আছে কিন্তু, ঠিক আছে? চিত্র রেখে দেই। এই মনে করো একটা বৃত্ত আছে, ছোট করে আঁকি একটু। ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা মনে করো এক্স অক্ষ, হ্যাঁ? এটা হচ্ছে এক্স অক্ষ। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা কিন্তু বুঝতে পারছি আমরা। এটা হচ্ছে মূল বিন্দু আমার 0,0। বলছে বৃত্তটা মূল বিন্দু থেকে -4 একক দূরত্বে ওয়াই কে স্পর্শ করছে। তাহলে মূল বিন্দু থেকে ওয়াই এর দিকে -4, হ্যাঁ? তার মানে এই নেগেটিভ দিকে আসলে, হ্যাঁ? তাহলে এইটা হচ্ছে -4 একক। তাহলে -4 একক যদি এটা হয় ভাইয়া, তাহলে তুমি আমাকে বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? হবে 0,-4। জি ভাইয়া, এটা হচ্ছে 0,-4 একক। ঠিক আছে? 0,-4 একক। আচ্ছা, এবার তুমি আমাকে বলো আর কি বলছে, এক্স অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করছে। তার মানে এই থেকে এই পর্যন্ত যেই অংশটা খণ্ডন করা হয়েছে এটা হচ্ছে 6 একক। এটা কত একক? 6 একক। আচ্ছা, তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ সূত্রটা কি ছিল? 2√g² - c। এইটা হচ্ছে 6 মূলত, তাই না? এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ 2√g² - c, মনে আছে? 2√g² - c, এটা হচ্ছে 6 একক আসলে। ওকে, এটুকু বুঝতে পারছি। আর কেন্দ্রটা এইরকম, এটা সোজাসুজি এরকম কোন একটা জায়গায় আছে। কেন্দ্রটা যেই বিন্দুতে স্পর্শ করে সেটার সোজাসুজি কোন একটা বিন্দুতে অবস্থান করে। আচ্ছা, কেন্দ্র যদি এই সোজাসুজি থাকে তার মানে আমি বুঝতে পারতেছি ডান দিকে কতদূর গেছে এইটা এখন আমি জানতেছি না। ব্যাসার্ধ কি জানি আমি এখনো? আমি কিন্তু এখনো ব্যাসার্ধ জানি না। ওকে, আমি এখনো ব্যাসার্ধ জানি না। কিন্তু আমি নিচে নামছে অবশ্যই কিছু একটা, সেটা হচ্ছে আমি মনে করো এক্স এর মান হবে নিচে, মানে কোনো কিছু একটা, কিন্তু নিচে নামছে -4 একক, এইটুকু আমি জানি। ঠিক আছে? তার মানে আমি এটাকে ধরতে পারি এইচ কমা -4। এইটুকু কি বুঝতে পারছো কিনা? কেন্দ্র তো যেই বিন্দুতে স্পর্শ করবে তার সোজা থাকে, তাহলে নিচে নামবে -4, এইটুকু শিওর। এখান থেকে এই পর্যন্ত -4 হবে, এইটুকু শিওর। তুমি কি আমাকে আর কোনো ইনফরমেশন দিতে পারো এটার ব্যাসার্ধ আসলে কত? এইটার ব্যাসার্ধ আসলে কত হইতে পারে এইটা কি কোনোভাবে তুমি আমাকে বলে দিতে পারো এখান থেকে? কোনোভাবে কি তুমি আমাকে এখান থেকে বলে দিতে পারো যে এইটার ব্যাসার্ধ আসলে কত? কে বলতে পারবা? এক্সাক্টলি, অনেকেই আমি দেখতে পাচ্ছি, অনেকেই আমাকে বলতেছো যে ভাইয়া এটা হচ্ছে 4 ব্যাসার্ধ, অনেকে বলতেছো 5, আবার অনেকে বলতেছো 6, কিন্তু সবচেয়ে ব্রিলিয়ান্ট যে আনসারটা আমি পাচ্ছি সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে ব্যাসার্ধটা হচ্ছে এইচ। এটার ব্যাসার্ধ এখনো আমি জানি না এক্স্যাক্টলি, আমি কিন্তু এখানে এইচ ধরে নিয়েছি একটা একক। এইচ মানে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, বা এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটাই হচ্ছে এইচ, বা এটার ব্যাসার্ধ। হ্যাঁ, এটাই হচ্ছে এটা ব্যাসার্ধ। আর এখানে এখনো প্রপার ইনফরমেশন নাই যেখান থেকে আমি ব্যাসার্ধটা জানতে পারি। আমি যদি এখান থেকে আগে সমীকরণটা গঠন করি তারপরে আমি ব্যাসার্ধ বের করতে পারবো, বা তার আগে ওই যে আন্দাজে বলে দিবা না যে এটা -4 মানে এটা ব্যাসার্ধ 4। না ভাইয়া, এখানে উপরে আছে, তাহলে এইটুকু -4, উপরেরটুকু কত তুমি জানো না।
এইটুকু 6 একক, এখানে কতটুকু আছে এটা তুমি জানো না, ঠিক আছে? সো এখানে যেহেতু আমি ধরে নিছি h, -4, তার মানে এটা ব্যাসার্ধ হচ্ছে h। আচ্ছা ওকে, এটা এবার বুঝছি, ঠিক আছে? কেন্দ্র কেন -4 এটা বুঝি নাই। কেন্দ্র তো -4 না ভাইয়া, কেন্দ্রর একটা একক হচ্ছে -4, ঠিক আছে? কারণ যেই বিন্দুতে স্পর্শ করবে কেন্দ্র তার সোজাসুজি থাকে, তাহলে উপর থেকে এই পর্যন্ত যদি -4 হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত -4 হবে, তাই না? y এর মান, আর x এর মান কি সেটা তো এখন আমি জানি না। ওকে, তো আসলে আমরা অঙ্কটা করি। অঙ্ক করার জন্য আমার কেন্দ্র দরকার নাই আপাতত, এখান থেকে কয়েকটা ইনফরমেশন আছে সেটাই আমার যথেষ্ট। ভাইয়া তোমরা আমাকে বলবা, এই বৃত্তটা যেহেতু y অক্ষকে স্পর্শ করছে, এই বৃত্তটা যেহেতু y অক্ষকে স্পর্শ করছে, হ্যাঁ, তাহলে y অক্ষকে স্পর্শ করার শর্ত কি? একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করার শর্ত কি? গতকালকে পড়ছিলা y অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে f স্কয়ার ইকুয়াল টু c। এটা হচ্ছে একটা সমীকরণ, ঠিক আছে? y অক্ষকে স্পর্শ করার শর্ত ছিল কি? f স্কয়ার ইকুয়াল টু c। গুড, নুরুজ্জামান সঠিক উত্তর দিছে সবার আগে। আচ্ছা, এবার তুমি আরো একটা শর্ত জানো এখানে, এই যে খণ্ডিতাংশ হচ্ছে 6, তার মানে আমি এখান থেকেও এটাকে লিখতে পারি, যেহেতু খণ্ডিতাংশ x অক্ষ থেকে খণ্ডিতাংশ, হ্যাঁ, তাহলে 2√g² - c, এইটা মানে হচ্ছে কত? 6। 2√g² - c, এইটা মানে হচ্ছে 6, বা তুমি চাইলে এটাকে আরো ছোট করে ফেলতে পারো, যে √g² - c মানে হচ্ছে f স্কয়ার, হ্যাঁ, f স্কয়ার সমান হচ্ছে 3, অথবা তুমি g² - f স্কয়ার সমান বলতে পারো 9, হ্যাঁ। সো এভাবে তুমি চাইলে এটাকে করতে পারো, হ্যাঁ। সো এটা পরের ব্যাপার, হ্যাঁ। সো আমি অদ্দূর না যাই, আমি মনে করো এখান থেকে একটা সমীকরণ আমি লিখে দেই, হ্যাঁ। সো আমি এখান থেকে একটা সমীকরণ আমি লিখে দিচ্ছি, সলভ করে দিচ্ছি না, এটাই মনে করো আমি একটা সমীকরণ লিখতেছি, সলভ তোমরা করে ফেলবা, ঠিক আছে? ওকে, আরো একটা জিনিস জানে, সেটা হচ্ছে এই বৃত্তটা 0, বিন্দুগামী, তাই না? 0, বিন্দু দিয়ে গিয়েছে। 0, বিন্দু দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? x² + y² + 2gx + 2fy + c = 0, তাই না? আচ্ছা, তাহলে এখানে আসবে আমার কত? 16 + 8f + c = 0। 16 + 8f + c = 0। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। ওকে, এখন তুমি এই 3টা সমীকরণকে সমাধান করো, তুমি জি এফ সি এর মান পাবা, তাহলেই তোমার রেজাল্ট শেষ। বুঝতে পারছো? এই 3টা সমীকরণ সমাধান করতে পারবা না? পারবা? -4 হবে, কোথায় -4 হবে? ও আচ্ছা, এখানে -4, হ্যাঁ -4 হবে। আচ্ছা, এখানে -4 আছে, তাহলে এটা 16 আসবে, ঠিক আছে। এখানে -8 হবে, 4 দ্বিগুণে 8, হ্যাঁ -8, ঠিক আছে। ওকে, সো সমাধান কি করে দিব এটা? এই করে দিব, দেখো। আল্লাহ, দেখো সি এর জায়গায় কত বসানো যায়? এফ স্কয়ার বসানো যায়, তাহলে এটাকে সাজায় লেখো, f² - 8f + 16 = 0। তারপর মিডল টার্ম ব্রেক করো, 4f - 4f + 16 = 0, হ্যাঁ। ভাঙো, যে মিডল টার্ম ব্রেক করছি, হ্যাঁ। তারপর f কমন নাও, f - 4 - 4 কমন নাও, তারপর আসবে কি f - 4 = 0। ওকে, তাই না? 2 × 4, হ্যাঁ ঠিকই তো আছে, হ্যাঁ। তাহলে f - 4, f - 4। ওকে, তাহলে f = কত আসে? f এর মান আসে 4। f এর মান যদি 4 আসে তাহলে c এর মান কত আসবে? c সমান হচ্ছে f² সমান হচ্ছে 16। ওকে, c এর মান আসছে 16। c এর মান যদি 16 আসে তাহলে g এর মান কত আসবে?
সি এর মান যদি 16 হয়, হ্যাঁ, সি সমান যদি 16 হয়, তাহলে জি এর মান কত আসবে? 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস 16 সমান 6। এখান থেকে জি এর মান পাবা। শেষ হইছে, বুঝছি। জি রুট ওভার 11 আসে না? আমি জানি না সঠিক কিনা, কেউ একজন বলছে এটা, মিলাই দেখো। রুট ওভার 11 হয় না, জি 5 আসছে। ভুল বলছো? এই কত বলছো, ভুল কেন বলছো? জি 5, আমি জানি না কত আসে, 5 আসে। ওকে, ওই তো হয়ে গেছে। জি পাইছি, এফ পাইছি, সি পাইছি। সি এগুলো আসলে নিজেরা নিজেরা বসে বসে সলভ করবা। ক্লাসে এগুলো সবগুলো সলভ করতে গেলে অনেক সময় চলে যাবে। ঠিক আছে, ওকে। এই তো এখন সমীকরণে বসাই দিবা, হয়ে যাবে। সো তোমার মেইন টার্গেট হচ্ছে তুমি চিত্রটা আঁকবা, শর্তগুলো বসাবা, সমীকরণটা সাজাবা, তারপর সমাধান, দ্যাটস ইট। ওকে। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, দেখো কি বলছে, স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করা মানে কি? জি স্কোয়ার সমান সি হবে। এই বিন্দু দিয়ে যায়, সমীকরণ বের করো। পারবো কি বা পারবো না? এটা একটা সমীকরণ। তারপরে কি 1,2 বিন্দু দিয়ে যায়, এটা হবে আরেকটা সমীকরণ। 3,2 বিন্দু দিয়ে যায়, এটা হবে আরেকটা সমীকরণ। পারবো কি পারবো না? একই ম্যাথ অনেকবার আসে। দেখো এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ডে প্রচুর আসে, দেখছো? এই জিএফসি দিয়ে যত ম্যাথ আছে প্রচুর আসে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা। বলছে এক্স ইকুয়াল 0, ওয়াই ইকুয়াল 0, এক্স ইকুয়াল এ, তিনটি রেখা তিনটি স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ বের করো। আচ্ছা, প্রথমে বলো আমাকে এক্স ইকুয়াল 0 রেখা কোনটা ভাইয়া? এক্স ইকুয়াল 0 রেখা হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষ, তাই না? এক্স ইকুয়াল 0 রেখা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, ওয়াই ইকুয়াল 0 কোনটা? ওয়াই ইকুয়াল 0 হচ্ছে ভাইয়া এক্স অক্ষ, এক্স অক্ষ। আচ্ছা, এক্স ইকুয়াল এ কোনটা? এক্স ইকুয়াল এ হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরাল কোন একটা রেখা, এটা হচ্ছে এক্স ইকুয়াল এ। আমি একটু লিখে দেই, এটা হচ্ছে এক্স ইকুয়াল 0 রেখা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল, যারা সরলরেখা ক্লাস করছো তারা জানো, হ্যাঁ। এক্স অক্ষ যেটা সেটাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 রেখা, ওয়াই অক্ষ যেটা সেটাই হচ্ছে এক্স ইকুয়াল 0 রেখা, আর এইটা হচ্ছে এক্স ইকুয়াল এ রেখা। এক্স ইকুয়াল এ মানে হচ্ছে এইটা যদি 0,0 বিন্দু হয়, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে এ দূরত্ব, মানে a,0 বিন্দু এটা, হ্যাঁ। ওকে, এই রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে এমন একটা বৃত্ত এদের মধ্যে অবস্থান করতেছে যেটা এই তিনটা রেখাকে আসলে স্পর্শ করেছে। আমরা মনে করতে পারি এরকম একটা বৃত্ত আছে, যেই বৃত্তটা এই তিনটা রেখাকে স্পর্শ করেছে। আচ্ছা, তুমি আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র যদি হয় এইটা, আমি তো একটু আগেই দেখলাম যে এই বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত, মানে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব কত বলতো? এই যে দেখো নিচে লেখা আছে এ, এই দুইটা রেখার মধ্যবর্তী জায়গায় অবস্থিত। এটা যদি 0 হয়, এটা যদি এক্স ইকুয়াল এ হয়, তার মানে এই থেকে এই প্রান্ত হচ্ছে এ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর এর মানটা কত ভাইয়া? আর মানে হচ্ছে এ বাই 2, আর মানে হচ্ছে এ বাই 2। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ বাই 2। কেন? কারণ এই থেকে এই পর্যন্ত এ। গত ক্লাসে আমরা শিখছিলাম যে কোন বৃত্ত যদি দুইটা অক্ষকে স্পর্শ করে, মনে আছে? একদম লাস্ট 3 নাম্বার পয়েন্ট বলছিলাম, দুই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্র, দুই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্র কি হয় বলতো? এ কমা এ হয়, আর ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ এ হয়। তাহলে ব্যাসার্ধ যদি এ বাই 2 হয়, তাহলে কেন্দ্র কি হবে? এ বাই 2 কমা এ বাই 2। ঠিক বুঝি নাই? দুইটাই যেহেতু পজিটিভ দিকে। আচ্ছা, তাহলে আমার সমীকরণটা কি হবে? সমীকরণ হবে এক্স মাইনাস এ বাই 2 প্লাস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এ বাই 2 হোল স্কোয়ার। এটা অঙ্ক যদি, আচ্ছা হ্যাঁ, এ এ হবে এক্স্যাক্টলি, হ্যাঁ।
তাহলে এখানে এ এর মানটাই তো আসলে a/2 মূলত, তাই না? এ এর মানটাই তো আসলে a/2। তো জিনিস খেয়াল চিন্তা করো ভাইয়া, যে বুঝো নাই যে এটার ব্যাসার্ধ কেন কেন্দ্র কেন a/2 হইছে, তার জন্য বলতেছি। এই থেকে এই পর্যন্ত দূরত্ব a, তাহলে কেন্দ্র আছে এখানে, তাহলে ব্যাস হচ্ছে আমার এই বৃত্তের ব্যাস হচ্ছে a, তাহলে ব্যাসার্ধ কত ভাইয়া? আর এর মান হচ্ছে a এর অর্ধেক, a/2। আচ্ছা ফাইন, তাহলে এই থেকে এই পর্যন্ত হচ্ছে a/2, মানে এই থেকে এই পর্যন্ত হচ্ছে a/2, আবার এখান থেকে উঠছে এটাও হবে a/2। কেন বলতো? এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধর মান হচ্ছে a/2, তার মানে y এর মান হচ্ছে a/2। আর এখান থেকে এই পর্যন্ত আসছে, মানে এখান থেকে এই পর্যন্ত আসছে, এটাও তো একটা ব্যাসার্ধ, এটাও হচ্ছে a/2। দ্যাটস ওয়াই কেন্দ্র হচ্ছে a/2, a/2। বুঝতে পারছো? ওকে, এবার তোমরা যদি এই পর্যন্ত ম্যাথ করে দিয়ে আসো, তাহলে হচ্ছে তোমরা কিছু নাম্বার কম পেতে পারো। অনেকে বলবো হ্যাঁ ভাই ম্যাথ তো হয়ে গেছে, কেন কিছু নাম্বার কম পাবো? কারণ একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু জাস্ট বলছে এই তিনটা রেখাকে স্পর্শ করছে। এটা পজিটিভ সাইডে আছে নাকি নেগেটিভ সাইডে বৃত্তটা আছে এটা কিন্তু তোমাকে বলে নাই, তাই না? বৃত্তটা তো এমনও হইতে পারতো ভাইয়া, দেখো নিচের সাইডেও তো বৃত্তটা হইতে পারতো। এই নিচের সাইডের এই বৃত্তটাও তো এই তিনটা রেখাকেই স্পর্শ করতেছে, করতেছে কি করতেছে না? অবশ্যই করতেছে। তাহলে এই স্পর্শ করলেও সব জিনিস একই থাকতো, শুধুমাত্র এই কেন্দ্রের স্থানাঙ্কটা চেঞ্জ হয়ে যাইতো, সেটা হচ্ছে a/2, -a/2, মানে y অক্ষটা নিচের দিকে নামতো। তার মানে y এর মানটা চেঞ্জ হয়ে যাইতো, তার মানে এই জায়গায় আমরা y এর জায়গায় আমরা প্লাস মাইনাস বসাই দিব। তাহলে দুইটা সমীকরণ পাবো, এটা হচ্ছে a/2 y এর জন্য মাইনাস নিয়ে আর একবার প্লাস নিয়ে। তো একবারে লিখতে চাইলে এই +-2 বসাই দিবা, এটা যখন দিবা তখন কারেক্ট আনসার। ঠিক আছে? ওকে, বুঝতে পারছি? ওকে, সো আরেকটা আছে যে y=10, x=0 রেখাত্রয়কে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। এটা কি পারবো কি পারবো না? এটা কি পারবো? এখন কি এটা পারা যাবে? তুমি জানাও আমাকে। এটা কি পারা যাবে? y=2 রেখা কেমন হবে? মনে করো এরকম কোন একটা জায়গায় আছে y=2 রেখা, এটা হ্যাঁ, y অক্ষের 2 পরে y=10 রেখা, এরকম একটা জায়গায় আছে y=10 রেখা, হ্যাঁ এই যে y=10 রেখা আছে। x=0 রেখা তো এইটা, তাহলে আমি একটু লিখে দেই, এটা হচ্ছে y=2 রেখা, এটা হচ্ছে y=10 রেখা, আর এটা হচ্ছে x=0 রেখা, কারণ y অক্ষ, এদের মধ্যে বৃত্ত আছে। ওকে, এদের মধ্যে একটা বৃত্ত আছে। ওকে, এই বৃত্তের সমীকরণ বের করতে হবে, এটা হচ্ছে কেন্দ্র। ওকে, এটা হচ্ছে কেন্দ্র। তো তুমি আমাকে বলো ভাইয়া, এইটা যদি হয় 2 আর এই জায়গায় যদি হয় 10, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই পুরো জায়গাটার দৈর্ঘ্য কত? বলবা ভাইয়া 8। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই পুরাটার দৈর্ঘ্য কত? বলবা ভাইয়া এইটা যদি 8 হয়ে থাকে এইটাও 8ই হবে। যদি এইটুকু 8 হয়ে থাকে তাহলে এটার অর্ধেক কত ভাইয়া? কেন্দ্র পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এইটুকু কত? বলবা এইটুকু তো তাহলে 4। তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে 4। আচ্ছা, এইটুকু হচ্ছে 4, এটা তো মূল বিন্দু 0,0। আচ্ছা, এইটুকু হচ্ছে 4, তাহলে এইটুকু কত? বলবো ভাই এইটুকুও 4, তার মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 একক, এইটুকু হচ্ছে 2 একক, 0 থেকে 2 পর্যন্ত উঠছে, আর এইটুকু হচ্ছে 4 একক। বুঝো কিন্তু মূল বিন্দু থেকে ডান পাশে 4 একক আসছে কিভাবে? এই যে বৃত্তের কেন্দ্র 4 একক দূরত্বে ব্যাসার্ধ। ওকে, তারপর 2 একক উপরে উঠছি, কারণ এটা হচ্ছে y=2 রেখা। তারপরে আবার বৃত্তের ব্যাসার্ধ 4 একক উপরে উঠছি, তার মানে এই কেন্দ্রের স্থানাঙ্ক কত? এই কেন্দ্রের স্থানাঙ্ক x এর স্থানাঙ্ক হচ্ছে 4, আর এইখানে আসছে 2, এখানে আসছে 4, মানে এটা হচ্ছে 6। তাহলে কেন্দ্র আসলো আমার 4,6, ব্যাসার্ধ আসলো 4, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? x-4 হোল স্কয়ার প্লাস y-6 হোল স্কয়ার প্লাস ইকুয়াল 4 স্কয়ার। ঠিক আগের বারের মতোই এইটুকু আঁকলে, এইটুকু লিখলে তুমি অর্ধেক নাম্বার পাবা। কেন? কারণ এই পাশেও তো একটা বৃত্ত হইতে পারতো।
এই পাশেও আরেকটা বৃত্ত হইতে পারতো, ঠিক আছে? তো সেই বৃত্তের জন্য তোমাকে যেটা করতে হবে, সেই বৃত্তের ক্ষেত্রে কিন্তু এটা আসতো -4,6, হ্যাঁ, এটা মাইনাস দিকে 4 একক আসতো, তাহলে 4-এর আগে প্লাস মাইনাস বসাই দিবা, তাহলে উত্তর সঠিক। ওকে, অ্যান্সার। রাফসান, ক্লাস শেষ হইলে আগেরটা আরেকবার দেখে নিও রেকর্ডটা, ওকে? ওকে, সো এইগুলো হচ্ছে তোমার এইখান থেকে হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাসের হোমওয়ার্ক, একটা স্ক্রিনশট তুলে নাও, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। স্লাইডের ম্যাথগুলো তো অবশ্যই প্র্যাকটিস করবা, সবগুলোর সলভ বের করবা, হ্যাঁ, আর এই ম্যাথগুলো নিজে নিজে অবশ্যই হোমওয়ার্কটা করবা। ওকে, আচ্ছা। এই জিনিস হচ্ছে 8 কিভাবে হইলো ভাইয়া? এটা হচ্ছে y = 2 রেখা, তার কত ঘর উপরে y = 10 রেখাটা থাকবে বলো তো ভাইয়া? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 10, তাহলে 2 থেকে কত দূরে 10 থাকবে? অবশ্যই 8 হইলে 10 থাকবে না? বুঝতে পারছো এবার? বলছে প্লাস মাইনাস 2 জায়গায় হবে না, না হবে না, কারণ ভাইয়া y তো সবসময় উপরেই উঠছে, এক্স একবার ডানে গেছে আর একবার বামে গেছে, একবার ধনাত্মক সাইডে গেছে একবার ঋণাত্মক সাইডে গেছে, দ্যাটস ওয়াই এক্স এর জায়গায় প্লাস মাইনাস হবে। আগেরটাই দেখো, ওয়াই কিন্তু একবার উপরে গেছে একবার নিচে গেছে, এখানে এক্স শুধুমাত্র ধনাত্মক জায়গায় ছিল, আর ওয়াই একবার উপরে গেছে একবার নিচে গেছে, দ্যাটস ওয়াই ওয়াই এর জায়গায় প্লাস মাইনাস হইছে। পরেরটায় ওয়াই 2 জায়গায় উপরে আছে, এক্স একবার ধনাত্মক জায়গায় গেছে একবার ঋণাত্মক জায়গায় গেছে, দ্যাটস ওয়াই এক্স এর আগে ধনাত্মক ঋণাত্মক হইছে, ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা আগের ক্লাসটা করো নাই সবাই আগে প্রথম ক্লাসটা করবা, তারপর এই ক্লাসটা করবা। আর যারা এই ক্লাসটা খুব ভালো করে করছো, কোনো জায়গায় সমস্যা থাকলে রেকর্ডটা আরেকবার টেনে টেনে ওই জায়গাটা দেখবা, এবং নিজে হাতে করে করে সবগুলো প্র্যাকটিস করতে হবে, অবশ্যই করতে হবে, ক্যালকুলেশন গুলো শেষ পর্যন্ত করতে হবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ক্লাসে।